Good afternoon, everyone. আজকের আমাদের একটা নতুন টপিক দ্যাট ইজ মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস ক্লাস 11 এর বায়োলজির একটা চ্যাপ্টার। তার পার্ট 1 এটা, পার্ট 2 নেক্সট উইকে আসবে, বাট আজকে যেটা আমরা পড়বো দ্যাট ইজ রুটস, স্টেমস অ্যান্ড লিভস, তাদের কিছু স্ট্রাকচারাল ডিসকাশন থাকবে এবং তার সাথে মডিফিকেশনস। আর একদম লাস্টে আমরা ফ্লাওয়ারের পার্টটা কিছুটা শুরু করব, বাট তার ডিটেইলড মানে ফ্লাওয়ারের ডিটেইলড ডিসকাশন কিন্তু নেক্সট উইকে আসবে। তো চলো আজকে আমরা শুরু করে দিই। প্রথমেই আমাদের জানতে হবে হোয়াট ইজ মরফোলজি। মরফোলজি হচ্ছে কোনো একটা অর্গানিজমের যদি আমি এক্সটার্নাল স্ট্রাকচার নিয়ে কথা বলি, তখন সেটাকে আমি বলছি যে মরফোলজিক্যাল স্ট্রাকচার বা মরফোলজিক্যাল ডিসকাশন এটা হচ্ছে। মানে কি তাদের এক্সটার্নাল যে স্ট্রাকচার সেটা নিয়ে আমি কথা বলছি। এবার প্লান্টসের ক্ষেত্রে আমরা জানি কি এর দুটো টাইপস হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মিক, অ্যানাদার ওয়ান ইজ জিমনোস্পার্মিক। এটার একটা ভিডিও রয়েছে, আমি আই বাটনে দিয়ে দেব। তো অ্যাঞ্জিওস্পার্মিক বা ফ্লাওয়ারিং প্লান্টসকে যদি আমরা দেখি অ্যাজ আ হোল, তার মেইনলি দুটো পার্টস। কি কি? নাম্বার ওয়ান ইজ ভেজিটেটিভ পার্ট অ্যান্ড নাম্বার টু ইজ রিপ্রোডাক্টিভ পার্ট। রিপ্রোডাক্টিভ পার্ট মানেই আমরা বুঝে যাচ্ছি যে এই পার্টটা কিন্তু রিপ্রোডাকশনে হেল্প করছে, প্লান্টসের রিপ্রোডাকশনে হেল্প করছে এই পার্টটা, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড রিপ্রোডাক্টিভ পার্ট। আর ভেজিটেটিভ পার্ট যেটা, সেটা হচ্ছে এর নিউট্রিশন, গ্রোথ, ডেভেলপমেন্ট, ম্যাচিউরেশন, এই পার্টটা মানে ভেজিটেটিভ পার্টটা কিন্তু এই গ্রোথ বা ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, বা এটাকে আমরা বলতে পারি নন রিপ্রোডাক্টিভ পার্ট। তাহলে আমরা যদি প্রথমে একটু রিপ্রোডাক্টিভ পার্টটা একটু দেখে নিই। রিপ্রোডাক্টিভ পার্টের মধ্যে প্লান্টস বা অ্যাঞ্জিওস্পার্মিক প্লান্টসের মধ্যে কিন্তু আসছে ফ্লাওয়ার্স। এবার এই ফ্লাওয়ার্সের আমরা যখন পড়বো দেখবো টোটাল 4 হোলস থাকছে, WHORLs, বা 4টে সাব পার্টস থাকছে। এগুলোকে আমরা হোলস বলি। তো এই হোলস গুলোকে আমরা মেইনলি দুটো টাইপসে কিন্তু ডিভাইড করতে পারি। কি কি? এসেনশিয়াল অ্যান্ড নন এসেনশিয়াল। এসেনশিয়াল মানেই বুঝতে পারছো যে দিজ আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন? কারণ এই যে অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম আমরা দেখতে পাচ্ছি, এরাই কিন্তু মেইনলি প্লান্টসের রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে। একটা ফ্লাওয়ার্সের মধ্যে, একটা ফ্লাওয়ার বা মোর দ্যান ওয়ান ফ্লাওয়ার্সের মধ্যে যদি অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম না থাকে, তাহলে কিন্তু তাদের রিপ্রোডাকশন প্রসেসটা ঠিকঠাকভাবে হবে না। দ্যাট ইজ ওয়াই দিজ আর কল্ড এসেনশিয়াল হোলস। আর নন এসেনশিয়ালের মধ্যে পড়ছে কি? ক্যালিক্স অ্যান্ড কোরোলা। এটা আমরা নেক্সট যে আমাদের ডিসকাশনের টপিকটা আসবে সেখানে আমরা এই চারটের সম্পর্কে খুব ইন ডিটেইলে পড়াশোনা করব। আজকের আমাদের টপিক থাকবে এই ভেজিটেটিভ পার্ট নিয়ে। এবার আমরা ভেজিটেটিভ পার্ট বা নন রিপ্রোডাক্টিভ পার্ট যদি দেখি, মেইনলি আমরা এর দুটো সিস্টেম পাই। একটা হচ্ছে রুট সিস্টেম, যেটা আন্ডারগ্রাউন্ডে থাকে, আর আরেকটা হচ্ছে শুট সিস্টেম, যেটা অ্যাবাভ দ্য গ্রাউন্ডে থাকে। রুট সিস্টেমের মধ্যে মেইনলি আসবে রুট। এবার রুটসেরও কিন্তু কিছু ক্লাসিফিকেশন থাকে। তার মধ্যে রুটস যদি আমরা দেখি, একটাকে পাবো যেটা একদম মেইন রুট, যেটা সেটাকে বলা হচ্ছে ট্যাপ রুট। আর আরেকটা হচ্ছে ল্যাটেরাল রুট, মানে মেইন রুট থেকে যেগুলো বেরিয়ে যাচ্ছে সাইডে, এটা একটা ল্যাটেরাল রুট হতে পারে, এটা একটা ল্যাটেরাল রুট হতে পারে, আবার এখান থেকেও যদি বেরিয়ে যায় এটাও একটা ল্যাটেরাল রুট হতে পারে। তাহলে এগুলো হচ্ছে কি রুট সিস্টেমের পার্ট। আর শুট সিস্টেমের মধ্যে যদি আমরা আসি, তখন দেখতে পাবো স্টেম, একদম মেইন, যেটা আমরা স্ট্রাকচার বলতে যেটা বুঝি, প্লান্টসের একটা বড় এরকম থাকে, এটাকে আমরা স্টেম বলি, ছোটবেলায় এঁকেছি অনেকেই। ব্রাঞ্চেস, এখান থেকে যে ব্রাঞ্চগুলো বেরোয়। লিভস, আর কিছু বার্ডস থাকে যেগুলো থেকে কিন্তু একটা প্লান্ট তার লেন্থে বড় হতে পারে বা তার উইডথেও বড় হতে পারে, মানে তার আরো ব্রাঞ্চেস এগুলো তৈরি হতে পারে, এবং প্লান্টস যেটা রয়েছে তার লেন্থটাও বড় হতে পারে। তো দিজ আর ইনক্লুডেড ইন দ্য শুট সিস্টেম। বোঝা গেল? এবার আমরা প্রথমে চলে আসছি রুটের মধ্যে বা রুট সিস্টেমের মধ্যে। ইন ডাইকোটাইলেডন্স ইট গ্রোস ফ্রম দ্য রেডিকেল। ডাইকোটাইলেডন্স অ্যান্ড মোনোকোটাইলেডন্স জিনিসটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া আছে, তাও আমি বলে রাখছি। ডাইকোটাইলেডন্স হচ্ছে যেই প্লান্টসগুলো একদম যখন তার সিড অবস্থায় থাকছে, তাদের মধ্যে দুটো সিড লিফ জন্মাবে, দুটো সিড লিভস বা কোটাইলেডন্স তৈরি হবে।
এবার এই কোটাইলেডন্স এর ফাংশন কি না, কোটাইলেডন্স এর ফাংশন হচ্ছে একদম সে যখন বাড অবস্থায় থাকছে তাকে কিছুটা প্রোটেকশন দেওয়া অ্যান্ড কিছুটা ফটোসিনথেসিস করে তাকে নিউট্রিশন দেওয়া। কেন? কারণ তখন একদম ছোট অবস্থায় সে নিজে কিন্তু নিজের যে খাবার বা নিজের নিউট্রিশন সেটা তৈরি করতে পারছে না। তো এই কোটাইলেডন্স সেই কাজটা তখন করে। এবার যখন বড় হয়ে যায় তখন কোটাইলেডন্সের অ্যাজ সাচ কোনো ফাংশন আর থাকে না। তো এরকম যদি দুটো সিড লিভস বা কোটাইলেডন্স তৈরি হয়, দোজ প্লান্টস আর কল্ড ডাইকোটাইলেডন্স। আর যদি একটা লিফ তৈরি হয়, দ্যাট ইন দ্যাট কেস ইট উইল বি কল্ড মোনোকোটাইলেডন্স। এবার ডাইকোটাইলেডন্স এর ক্ষেত্রে দেখা যায় এই রুট বা রুট সিস্টেম যেটা সেটা রেডিকেল থেকে তৈরি হয়। সিডের মধ্যে মেইনলি দুটো পার্টস থাকছে, তার মধ্যে একটা পার্ট থেকে তৈরি হবে রুট সিস্টেম পুরোটা, আরেকটা পার্ট থেকে তৈরি হবে শুট সিস্টেম পুরোটা। তো এই রেডিক্যাল পার্টটা থেকে তৈরি হয় রুট সিস্টেম। কাদের ক্ষেত্রে? ইন কেস অফ ডাইকোটাইলেডন্স, মানে একটু বলতে পারো হায়ার প্লান্টসদের ক্ষেত্রে। আর মোনোকোটাইলেডন্স এর ক্ষেত্রে সেম রুটটা রেডিক্যাল থেকে আর তৈরি হয় না, কারণ ওদের এরকম রেডিক্যাল এইসব ব্যাপার অত কিছু ভালোভাবে গ্রো করতে পারে না। তো তাদের ক্ষেত্রে মানে মোনোকোটাইলেডন্স এর ক্ষেত্রে এই রুট বা রুট সিস্টেম যেটা সেটা মেইনলি তৈরি হচ্ছে ফ্রম দ্য বেস অফ দ্য স্টেম। স্টেমের একদম বেস থেকেই রুট সিস্টেমটা ডিরেক্টলি তৈরি হচ্ছে। এবার আমাদের অ্যাপারেন্টলি দেখে কিন্তু দুটোর ক্ষেত্রেই সেম মনে হতে পারে যে এটাও তো বেস অফ দ্য স্টেম থেকে তৈরি হচ্ছে, এটাও তাই। কিন্তু আমরা যদি একদম এমব্রায়োনিক স্টেজে গিয়ে দেখি তখন দেখতে পাবো যে আচ্ছা, রুটটা তৈরি হয়েছিল ইন কেস অফ ডাইকোটাইলেডন্স রেডিকেল থেকে, বাট মোনোকোটাইলেডনে এরকম কোনো ব্যাপার ছিল না, সেটা স্টেম তার যে বেস একদম নিচের যে বেসটা সেখান থেকে তৈরি হয়েছে। রেডিকেল লিডস টু দ্য ফর্মেশন অফ প্রাইমারি রুট। তাহলে এই যে ডাইকোটাইলেডন তাদের যে রেডিকেলটা ছিল সেখান থেকে প্রাইমারি রুটটা প্রথমে ফর্ম করছে। এবার এই প্রাইমারি রুট থেকে আস্তে আস্তে কিন্তু ল্যাটারাল রুটস তৈরি হবে, দুই দিকে বোথ সাইডসে এটা তৈরি হচ্ছে। সেকেন্ডারি টার্সিয়ারি রুটস এগুলো পরে তৈরি হচ্ছে, যেগুলো কিন্তু ল্যাটারাল রুটস এর মধ্যে পড়ে। ফাইব্রাস রুটস ইন মোনোকডস প্রাইমারি রুট গেটস ডিজেনারেটেড। প্রথমে প্রাইমারি রুট একদম ছোট অবস্থায় তৈরি হয়, বাট সেটা আস্তে আস্তে যত সেটা ম্যাচিওর্ড হতে থাকে, মোনোকড প্লান্টসটা যত ম্যাচিওর্ড হতে থাকে তত ওই প্রাইমারি রুট যেটা সেটা কিন্তু ডিজেনারেশনের দিকে এগিয়ে যায় এবং আলটিমেটলি ইট গেটস ডিজেনারেটেড। তাহলে প্রাইমারি রুটস এখন আর কিছু থাকছে না, তার পরিবর্তে ইট ইজ রিপ্লেসড বাই লার্জ নাম্বার অফ থিন রুটস উইচ আর অফ ইকুয়াল সাইজ। ফর এক্সাম্পল যদি আমরা বলি অনিয়নসের দেখবে এরকম অনেক রুটস থাকে, কিন্তু ওখানে কিন্তু কোনোটাই মনে হবে না যে আচ্ছা মাঝখানের এটা একটু প্রাইমারি রুটসের মতন একটু বেশি মোটা, বেশ ভালো থিক, বেশি নিউট্রিশন পেয়েছে, এরকম মনে হবে না। অল উইল বি ইকুয়াল। হ্যাঁ, হয়তো লেন্থ একটু ছোট বড় হতে পারে, বাট সিমিলার। ঠিক আছে? তো এই টাইপ অফ রুটসকে বলা হচ্ছে ফাইব্রাস রুটস উইচ আর প্রেজেন্ট ইন মোনোকট প্লান্টস। দে হ্যাভ আ ফাইব্রাস অ্যাপিয়ারেন্স থাকে, মানে ফাইবারের মতন দেখতে লাগে, অনেকটা থ্রেডের মতন দেখতে লাগে। আরেকটা স্পেশাল রুটস যেটাকে বলা হচ্ছে অ্যাডভান্টেশিয়াস রুটস, এটা প্রত্যেকের ক্ষেত্রে থাকে না, মানে সব প্লান্টসের ক্ষেত্রে অ্যাডভান্টেশিয়াস রুটস থাকবে একদমই সেটা না, কিছু কিছু প্লান্টসের ক্ষেত্রে এটা গ্রো করে। কি হচ্ছে না, রুটস উইচ অ্যারাইজ ফ্রম এনি পার্ট অফ দ্য প্লান্টস বডি আদার দ্যান রেডিকেল। রেডিকেল বাদ দিয়ে অন্য কোনো জায়গা থেকে যদি কোনো একটা প্লান্টের রুট তৈরি হয়, দ্যাট ইজ কল্ড অ্যাডভেন্টেশিয়াস রুটস। যেমন ব্যানিয়ান ট্রি এর ক্ষেত্রে আমরা দেখতে পাই, ব্যানিয়ান ট্রি এর আমরা একটু পরেই দেখতে পাবো যে ব্রাঞ্চ থেকে কিন্তু অনেক রুটস বেরোয়, যেটা অনেক সময় আমরা বলি বটের ঝুড়ি, বাচ্চারা অনেক সময় ওটা ধরে ঝুলতেও থাকে সুইং এর মতন। তো অনেক সময় সেটা গ্রাউন্ড অব্দি টাচ করে না, বাট অনেক সময় সেটা গ্রাউন্ড অব্দি টাচ করে যায়। কেন? কারণ যাতে ব্রাঞ্চের ওয়েটটা তারা ক্যারি করতে পারে। আমরা একটু পরে এর ডিটেলিংটা দেখে নেব, বাট এই যে রুটস গুলো এগুলো তৈরি হয়েছে কোথা থেকে? ব্রাঞ্চ থেকে তৈরি হয়েছে। তাহলে আদার দ্যান রেডিকেল তৈরি হয়েছে, দ্যাট ইজ ওয়াই দিজ আর কল্ড অ্যাডভেন্টেশিয়াস রুটস। নাও রিজিয়নস অফ রুট। একটা রুটের আমাদের স্ট্রাকচারটা, এক্সটার্নাল স্ট্রাকচারটা আমাদের দেখতে হবে, রাইট? তো প্রথমে যেটা আসছে, আমরা যদি একদম নিচের থেকে শুরু করি, প্রথমেই আসছে রুট ক্যাপ। রুট ক্যাপ মানে কি? আমরা ক্যাপ কেন পরি? মাথাটাকে প্রোটেক্ট করার জন্য, হিট থেকে,
সানলাইট থেকে প্রোটেক্ট করার জন্য। ঠিক তেমনি রুট ক্যাপও কিন্তু ওকে প্রোটেকশন দিচ্ছে। কেন? কারণ একটা রুট যখন সয়েলটাকে একদম ভেদ করে মাটির ভিতরে যখন ঢুকে যাচ্ছে, তার মানে কি ওকে অনেকটা এক্সটেন্সিভ ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, ওর মধ্যে অনেক ফ্রিকশন হবে, তাতে রুটের কিছুটা ক্ষতি হতে পারে, ড্যামেজড হতে পারে। এই কারণে যাতে একদম যে টিপ যেটা রয়েছে সেটা যাতে কিছুটা প্রোটেকশন পায়, এক্সট্রা লেভেল অফ প্রোটেকশন পায়, দ্যাট ইজ ওয়াই এই রুট ক্যাপটা তৈরি হয়েছে। কেন? কারণ ওকে কিছুটা এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন দেওয়ার জন্য। It is located at the tip of the root and it is made up of parenchymatous cells, একটা special kind of cells which are present in plants, যেটা এই root ক্যাপটাকে ফর্ম করে। It protects the underlying meristematic cells while growing forward through the soil. কেন? কারণ এই মেরিস্টেমেটিক সেলস যেগুলো, সেগুলোই কিন্তু আমরা আলটিমেটলি দেখবো গ্রো করছে, সেল ডিভাইড করছে, মানে আলটিমেটলি সেল গ্রোথে পার্টিসিপেট করছে। তো এইগুলো যদি বাই এনি চান্স নষ্ট হয়ে যায়, তাহলে তো সেলের গ্রোথটাই বা রুটের গ্রোথটাই বন্ধ হয়ে যাবে। তো এই পার্টটাকে বা এই সেলগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য রুট ক্যাপটা মেইনলি তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে মেরিস্টেমেটিক রিজিয়ন। কি হচ্ছে না, ইট কন্টেইনস ভেরি স্মল থিন ওয়াল্ড সেলস। তাহলে দেখো মেরিস্টেমেটিক রিজিয়নে যে সেলগুলো থাকছে, এই যে এই জায়গাটা, এগুলোর সেলগুলো খুব থিন ওয়াল্ড হচ্ছে। তাহলে থিন ওয়াল্ড, তাহলে আমি যদি একদম মাটির নিচে যদি যেতে চাই, তাহলে ওর মধ্যে তো ফ্রিকশন বেশি হচ্ছে, আর ফ্রিকশন হলে সেল ওয়ালটা রাপচার্ড হয়ে যেতে পারে, সেলগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য এই জিনিসটা যাতে প্রোটেক্টেড থাকে, তাই জন্য কিন্তু এর বাইরে একটা রুট ক্যাপ তৈরি হয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে ইট কন্টেইনস ভেরি স্মল থিন ওয়াল্ড সেলস উইথ ডেন্স প্রোটোপ্লাজম, দে ডিভাইড ভেরি র্যাপিডলি। তাহলে মেইনলি আমরা সেল গ্রোথ বা সেল গ্রোথ অ্যাকচুয়ালি না, সেল ডিভিশন, এটা দেখতে পাই মেরিস্টেমেটিক রিজিয়নে। কার ক্ষেত্রে? রুট সিস্টেমের ক্ষেত্রে। আমরা কিন্তু শুট সিস্টেমের কথা কোনো কিছুই শুরু করিনি, কাজে এটা পুরোটাই হচ্ছে রুট সিস্টেমের কথা, যেখানে রুট ক্যাপের মধ্যে কিন্তু কোনো রকম সেল ডিভিশন, সেল গ্রোথ ওসব কিছু হবে না, ও জাস্ট প্রোটেকশন দিচ্ছে। মেন আমার শুরু হচ্ছে এই রিজিয়ন অফ মেরিস্টেমেটিক সেলস, এখান থেকে। এখানে আমরা দেখছি কি, যে সেলগুলো ডিভাইড করছে, সেল ডিভিশন হচ্ছে। নেক্সট পরের যে রিজিয়নটা, মানে এই যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে কি রিজিয়ন অফ ইলংগেশন। মানে যেই সেলগুলো এই মেরিস্টেমেটিক রিজিয়নে তৈরি হচ্ছে ডিভাইড করে, সেই সেলগুলো এই ইলংগেশন, এই রিজিয়নটাতে এসে কিছুটা ডেভেলপ করবে এবং তাদের এনলার্জমেন্ট হবে। তাহলে সেলস আন্ডারগো র্যাপিড এনলার্জমেন্ট অ্যান্ড লিডস টু দ্য ইলংগেশন অফ দ্য রুট ইন লেন্থ। তাহলে এখানে যত সেলগুলোর গ্রোথ হবে, ডেভেলপমেন্ট হবে, এনলার্জমেন্ট হবে, তত এই জায়গাটার লেন্থটাও বাড়তে থাকবে। লার্জ অ্যামাউন্ট অফ সেলুলোজ গেটস ডিপোজিটেড অন দ্য সেল ওয়াল। যখন একদম প্রথমে তৈরি হয়েছিল, তখন কি তৈরি হয়েছিল? এই জায়গাটায় থিন সেল ছিল, মানে থিন সেল ওয়াল ছিল। এবার যত এটা প্রোটেকশন পাচ্ছে রুট ক্যাপ থেকে, কিন্তু যখন এটা ইলংগেশন রিজিয়নে চলে যাচ্ছে, তখন তো আর রুট ক্যাপটা ওর মধ্যে থাকছে না, তখন ওকে প্রোটেকশন দিচ্ছে কি সেল ওয়ালটা নিচে, এবং এই সময় সেল ওয়ালের মধ্যে লার্জ অ্যামাউন্ট অফ বা হিউজ অ্যামাউন্ট অফ সেলুলোজ ডিপোজিটেড হচ্ছে। তার জন্য সেল ওয়ালটা কিছুটা মোটা হয়ে যাচ্ছে, থিক হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে রিজিয়ন অফ ম্যাচিউরেশন, যেখানে আলটিমেটলি সেল ওয়াল বিকামস থিকেন্ড অ্যান্ড সেল আন্ডারগোস ডিফারেন্সিয়েশন অ্যান্ড ম্যাচিউরেশন। তাহলে এই যে ম্যাচিউরেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশনের যে জায়গাটা, এখানে সেলগুলো, মানে আমরা বলতে পারি এই জায়গাটা, এখানে সেলগুলো আলটিমেটলি ম্যাচিওর্ড হচ্ছে, তাদের ডিফারেন্সিয়েশন হচ্ছে। তাহলে একদম প্রথমে দেখলাম সেল ডিভাইড করছে, তারপরে দেখলাম সেল এনলার্জ করছে নিজেকে, এখানে দেখলাম সেলটা ম্যাচিওর্ড হয়ে নিজেকে ডিফারেন্সিয়েট করছে। আচ্ছা, এর সাথে বলে রাখি, এই যে রুট হেয়ার্স, যেগুলো রুট হেয়ার্স এর মেন ফাংশন কিন্তু ওয়াটার অ্যাবজর্ব করা। কারণ রুট এই টার্মটা আসলেই আমাদের যেটার কথা মাথায় আসে, দ্যাট ইজ ওয়াটার অ্যান্ড মিনারেল অ্যাবজর্পশন, যাতে ফটোসিনথেসিসটা ঠিকঠাকভাবে হতে পারে। তাছাড়াও অন্যান্য ফাংশনও আছে, যেমন সয়েলটাকে টাইটলি হোল্ড করে রাখে। বাট
গাছের জন্য বা প্লান্টসের জন্য মেইনলি কোন ফাংশন প্লে করে? ওয়াটার অ্যান্ড মিনারেল অ্যাবজর্পশন। এই রুট হেয়ার্সগুলোই কিন্তু সেই ফাংশনটা মেইনলি প্লে করছে। কাজেই রুট হেয়ার্স যত বেশি হবে, ওয়াটার অ্যান্ড মিনারেল অ্যাবজর্পশন তত বেশি হবে। এবারে আমাদের চলে আসছে মডিফিকেশনস। এবার এই মডিফিকেশনস যখন আমরা পড়বো, মেইনলি কয়েকটা জিনিসের ওপর বেস করে মডিফিকেশন আমাদের পড়তে হবে। প্রথমেই আসছে কি? স্টোরিং ফুড। মানে মডিফিকেশন হচ্ছে রুটসের, কিন্তু কিসের ওপর বেস করে? বা আমরা এই ক্লাসিফিকেশনগুলো করব কিসের ওপর বেস করে? না, মডিফিকেশনটা হচ্ছে কেন? ফুডটাকে স্টোর করে রাখার জন্য। এই জিনিসটার উপর ডিপেন্ড করে রুটসের কতগুলো ক্লাসিফিকেশন হতে পারে। কিরকম? মানে তাদের কিছু সাবটাইপস হতে পারে। কিরকম? ফার্স্ট আসছে কনিক্যাল রুট, মানে কনিক্যালের মতন শেপ হবে। কোন শেপ হবে? কোথায় আমরা দেখতে পাই? ক্যারটে। একদম এই ছবিটা যদি আমরা দেখি, দেখতেই পাচ্ছ একটা কোনের মতন দেখতে লাগছে, আমরা আইসক্রিম কোন যেরকম খাই। তাহলে এক্ষেত্রে দেখা যায় যে ব্রড অ্যাট দ্য টপ অ্যান্ড ন্যারো অ্যাট দ্য বটম অ্যাপেক্স। উপরের দিকটা খুব ব্রড থাকছে, যত নিচের দিকে আসবে, আমরা যদি ক্যারেট দেখেছি নিশ্চয়ই, তো আমরা দেখতেই পাবো একদম উপরের দিকটা ব্রড থাকে, যত নিচের দিকে আসছে ওটা কিন্তু ন্যারো হতে থাকছে, এবং একদম অ্যাট দ্য বটম অ্যাপেক্স ওটা একদমই সরু হয়ে যায় বা ন্যারো হয়ে যায়, যেটা একে একটা কনিক্যাল অ্যাপিয়ারেন্স দেয়। ফর এক্সাম্পল ক্যারোট, যার সাইন্টিফিক নেম ডকাস ক্যারোটা। আমরা যখন লিখবো পেন অ্যান্ড পেপারে, তখন কিন্তু ডকাস ক্যারোটাকে ডিটাকে ক্যাপিটাল করে লিখবো, ক্যারোটার সি মোটেই ক্যাপিটাল হবে না, বাকি পুরোটাই হচ্ছে স্মল লেটারে, এবং দুটোকে আলাদা করে আন্ডারলাইন করব। এটা কিন্তু ভুল করলে নাম্বার পাবে না, এবং এখানে কিছু বলারও থাকবে না যে আমার তো স্পেলিং ঠিক আছে কেন নাম্বার দেওয়া হয়নি, কারণ সাইন্টিফিক নেম লেখার রুল এটা। যদি একটু আমি ভুল করি, যে আমি একটা ডিরেক্ট এরকম লাইন করে দিলাম, যদি টিচার মনে করেন, উনি কিন্তু একটা নাম্বারও দেবেন না, সেটাতে কিছু বলারও থাকে না। নেক্সট হচ্ছে ফিউজিফর্ম। ফিউজিফর্ম রুট কিরকম হবে? যেটা আমরা র্যাডিশের ক্ষেত্রে দেখতে পাই, মানে পুরোটা কনিক্যাল শেপ না, উপরের দিকটা কিছুটা ন্যারো, মাঝখানের দিকটা কিছুটা ফুলে গেছে বা একটু সোয়ালো হয়ে গেছে, আবার নিচের দিকটা একদম ন্যারো হয়ে গেছে। মানে একদম টপ আর একদম বটম দিক কিছুটা ন্যারো, আর মাঝখানের দিকটা কিছুটা সোয়ালো হয়ে গেছে। এই টাইপ অফ যে স্ট্রাকচারটা, তাকে আমরা বলতে পারি ফিউজিফর্ম রুট। থিক ইন দ্য মিডল অ্যান্ড ট্যাপারিং অ্যাট বোথ এন্ডস। যদিও একদম টপটা ট্যাপারিং এখানে বোঝা যাচ্ছে না, বাট হ্যাঁ, এখানে একদম টপ আর বটমটা ন্যারো হবে, বাট মাঝখানটা থিক হবে। ফর এক্সাম্পল রেডিশ, যেটাকে আমরা বলছি কি রেফানাস স্যাটিভাস। নেক্সট আসছে ন্যাপিফর্ম রুট। ন্যাপিফর্ম রুট বলতে যেটাকে আমরা বলি স্ফেরিক্যাল একটা স্ট্রাকচার দিয়েছে, যেমন বিট রুট, একটা গোল একটা কিছু দেখতে লাগছে। তাহলে টিপ ইজ সোয়ালেন, একদম টিপটা সোয়ালেন রয়েছে, অ্যান্ড দ্য বেস ইজ ট্যাপার। একদম যদি আমি নিচের দিকে চলে আসি, এটা কিন্তু একদম ট্যাপারিং এন্ড হয়ে গেছে। তাহলে উপরের দিকটা একদম পুরো ফুলে গেছে, সোয়ালো হয়ে গেছে, সোয়ালোড হয়ে গেছে, বাট একদম নিচের দিকটা কিন্তু ট্যাপারিং হয়ে একদম সরু হয়ে গেছে, যেটা একে একটা স্ফেরিক্যাল শেপ দেয়। ফর এক্সাম্পল টার্নিপ, যেটাকে আমরা ব্রাসিকা রাপা বলি, আর সুগার বিট যেটা, দ্যাট ইজ বিটা ভালগারিস। তো এই সাইন্টিফিক নেমগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করলে আশা করছি মনে থাকবে। এগুলো একটু মুখস্থ করার ব্যাপার, তবে হ্যাঁ, শুধু পড়ে গেলাম মনে থাকবে ওটা যদি ভেবে থাকো তাহলে কিন্তু একটু ভুল হবে। তো সাইন্টিফিক নেম আমরা চেষ্টা করব লিখে প্র্যাকটিস করার, খুব বেনিফিশিয়াল সেগুলো। নেক্সট হচ্ছে টিউবেরাস রুট। টিউবেরাস রুটের কোনো প্রপার শেপ বা স্ট্রাকচার আমরা ডিফাইন করতে পারি না। ইট ইজ ভেরি মাচ ইরেগুলার ইন শেপ। মোটামুটি একটা টিউবারের মতন দেখতে বলতে পারো। যেমন ধরো সুইট পটেটো, মোটামুটি একটা এরকম এরকম টাইপের একটা কোনো শেপ হয়, বাট এটার কিন্তু প্রপার কোনো শেপ আমরা ডিফাইন করতে পারি না, যে ট্যাপারিং এন্ড হচ্ছে, মাঝখানটা ঠিক হচ্ছে, এরকম আমরা বলতে পারি না। সুইট পটেটো হচ্ছে ইপোমিয়া বাটাটা। আর 4 o'clock প্লান্ট যেটা, এটা হচ্ছে 4 o'clock প্লান্টের একটা রুটের মানে এক্সট্রাক্ট করে দেখানো হয়েছে, যদিও এটা অনেকটা দেখে মনে হতে পারে যে না এটা তো কনিক্যালের মতন লাগছে, বাট এটার শেপ মানে এই প্লান্টস এর ক্ষেত্রে এরকম হয়েছে, বাট সবার ক্ষেত্রে কিন্তু সেম হবে না। কিন্তু আমি যদি ক্যারেটের কথা বলি, মোরলেস সবারই স্ট্রাকচারাল অ্যাপিয়ারেন্সটা সেম। হ্যাঁ, সাইজ ছোট বড় হতে পারে, বা কেউ একটু বেশি মোটা হলো, কেউ একটু সরু হলো, সেটা হতে পারে, বাট অ্যাপিয়ারেন্সটা সিমিলার।
এটাকে বলা হচ্ছে মিরাবিলিস জালাপা। বোঝা গেল? নেক্সট এবারে আমরা যেটা দেখবো মেকানিক্যাল সাপোর্টের ওপর ডিপেন্ড করে মডিফিকেশনস। মানে কি, এতক্ষণ আমরা দেখলাম যে যেই রুটসগুলো মডিফাইড হয়েছে তারা ফুড স্টোর করছে। এবার আমরা দেখব যে যেই রুটসগুলো মডিফাইড হয়েছে তারা মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে। ফর এক্সাম্পল প্রথমেই আসছে কি প্রপ রুট। প্রপ রুট আমরা দেখতে পারি ফিকাস বেঙ্গালেন্সিস বা ব্যানিয়ান ট্রিতে, মানে বট গাছ, যেটাকে আমরা এক্ষুনি বললাম যে ব্রাঞ্চ থেকে কিন্তু রুটসগুলো নিচের দিকে নেমে আসে। ডেভেলপস ফ্রম দ্য ব্রাঞ্চ অফ দ্য স্টেম, গ্রোজ ডাউনওয়ার্ড, পেনিট্রেটস দ্য সয়েল। এবার এই পেনিট্রেশন অফ দ্য সয়েল সব সময় হয় না, কিছু কিছু ক্ষেত্রে ওটা মাঝ রাস্তায় সেরকম ঝুলতে থাকে, তো সেটা হতে পারে। বাট এর মেন ফাংশনটা কি না, ইট প্রোভাইডস অ্যাডিশনাল সাপোর্ট টু দ্য হেভি ব্রাঞ্চেস। কেন? কারণ বট গাছ দেখবে বা ব্যানিয়ান ট্রি দেখবে একদম মাঝখান দিয়ে উঠে কিন্তু বেশ অনেকটা দিক এরকম ভাবে ছড়িয়ে যায়, তাই না? তো একটা স্টেম ওকে হোল্ড করে রাখবে কি করে? ওর উপরে অনেকটা বেশি প্রেসার পড়ে যাচ্ছে, যার জন্য এই ব্রাঞ্চগুলো থেকে না রুটস তৈরি হয়, যাতে কিছুটা তার ওয়েটটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, ওটা যাতে ধরে রাখতে পারে পুরো প্লান্টটাকে। নেক্সট হচ্ছে স্টিল্ট রুট। স্টিল্ট রুট অ্যারাইজেস ফ্রম দ্য লোয়ার নোডস অফ দ্য মেইন স্টেম, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে মাঝখানের যেটা, এটা কিন্তু স্টেম, এর যে নিচের দিকে যে নোডস গুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই রুটস গুলো অ্যারাইজ করেছে অ্যান্ড গ্রোজ ডাউনওয়ার্ডস ইনটু দ্য সয়েল, একদম মাটি অবধি পৌঁছে গেছে। ইট প্রোভাইড সাপোর্ট টু দ্য প্লান্টস এগেনস্ট দ্য উইন্ড, যাতে এই গাছগুলো উইন্ডি এরিয়াতে থাকলে সেগুলো যাতে পড়ে নষ্ট হয়ে না যায়। ওকে একটা এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য কোথা থেকে তৈরি হচ্ছে না, একদম লোয়ার নোটস থেকে তৈরি হচ্ছে, যেটা আলটিমেটলি সয়েলের মধ্যে গিয়ে পেনিট্রেট করে গেছে। ফর এক্সাম্পল জিয়া মেজ, যেটাকে আমরা বলি ভুট্টা, কর্ন। নেক্সট হচ্ছে স্যাকারাম অফিসিনেরাম। তো এগুলো হচ্ছে কিছু স্পেশাল প্লান্টস যাদের ক্ষেত্রে আমরা স্টিল্ট রুট দেখতে পারি। ওকে, নেক্সট হচ্ছে মডিফিকেশনস ফর ফিজিওলজিক্যাল ফাংশন। ফিজিওলজিক্যাল ফাংশন বলতে তার শরীরের মধ্যে, মানে প্লান্টসের ভিতরে, প্লান্টসের বডির মধ্যে কিছু ফিজিওলজিক্যাল ফাংশনসের নিশ্চয়ই কিছু ডেফিসিয়েন্সি হচ্ছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে, সেটাকে ঠিক করার জন্য বা সেটাকে কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য কিছু স্পেশাল ক্যারেক্টার্স বা কিছু স্পেশাল ফিচার্স আমরা দেখতে পাই। ফর এক্সাম্পল নিউম্যাটোফোর্স কোথায় দেখা যাচ্ছে? কোনো ম্যানগ্রোভ প্লান্টসের মধ্যে। কেন? কারণ ম্যানগ্রোভ প্লান্টস কোথায় তৈরি হয়? যেখানে সল্টি ওয়াটার থাকবে বা মাডি এরিয়া থাকবে, সোয়াম্প রিজিয়নে তৈরি হবে। এবার এখানে যে সয়েলটা থাকে সেখানে খুব বেশি পরিমাণে অক্সিজেন থাকে না। তো এই যে প্লান্টস গুলো তারা অক্সিজেনটা নেবে কোথা থেকে? তো তারা তো একদম সোয়াম্পের মধ্যে রয়েছে, মানে একটা সল্টি ওয়াটারি একটা এরিয়ার মধ্যে রয়েছে, সেখান থেকে নিতেও পারছে না। তো এরা কি করে, এদের কিছু স্পেশাল রুটস থাকে, তারা সয়েল থেকে অ্যাবাভ দ্য গ্রাউন্ড উঠে আসে। এখানে যে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব রুটস, ঠিক আছে? তো এরা সয়েল থেকে অ্যাবাভ দ্য গ্রাউন্ড উঠে এসেছে এবং ইট ডিরেক্টলি অ্যাবজর্বস air or oxygen from the air. They grow vertically upwards against the gravity to facilitate gas exchange and oxygen absorption, যাতে তাদের এই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা ঠিকঠাক করে হতে পারে, কারণ ওরা সল্টি ওয়াটার বা ওই মাডি রিজিয়নটাতে ঠিকভাবে করতে পারছিল না এই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা। তার জন্য এই স্পেশাল কাইন্ডস অফ রুটস তারা মাটির উপরে উঠে এসেছে এবং ভার্টিক্যালি আপওয়ার্ডস উঠে এসেছে এবং গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে, ঠিকঠাক করে অক্সিজেন অ্যাবজর্ব করতে পারছে। তো এটা কেন তৈরি হয়েছে? ফর সাম ফিজিওলজিক্যাল ফাংশনস। এবার আমাদের শুরু হচ্ছে স্টেম। তাহলে এতক্ষণ আমরা দেখে নিলাম রুটস। এবার রুটসের ফাংশনের মধ্যে তো আমরা জানি যে ওয়াটার আর মিনারেলস অ্যাবজর্পশনটাই মেন, তো যেটা আমাদের রুট হেয়ার্স করছে। তো এতদূর গেল হচ্ছে রুটের ব্যাপারটা। এবার আমরা দেখে নেব স্টেম। স্টেম জিনিসটা কি না, ইট ইজ দ্য অ্যাসেন্ডিং পার্ট অফ দ্য প্লান্টস বডি, একদম উপরের দিকে, গ্রাউন্ড থেকে উপরের দিকে যে অ্যাসেন্ডিং অর্ডারে, যেটা আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলি। অ্যাসেন্ডিং মানে উপরের দিকে আর ডিসেন্ডিং মানে নিচের দিকে আসছে। তো অ্যাসেন্ডিং পার্ট হচ্ছে যেটা মাটি থেকে উপরের দিকে উঠে গেছে, সেই পুরো পার্টটাকে
বলা হচ্ছে স্টেম। ইট ডেভেলপস ফ্রম দ্য প্লিউমিউল অফ দ্য সিড, যেটা আমরা রুটসের ক্ষেত্রে ডাইকোটাইলেডনসের ক্ষেত্রে দেখেছিলাম কি রেডিকেল থেকে তৈরি হয়েছিল রুটস। আর সিমিলারলি প্লিউমিউল যেটা আরেকটা পার্ট থাকে, আমি বলেছিলাম দুটো পার্ট থাকে, তার মধ্যে একটা থেকে তৈরি হয়েছিল রুট, দ্যাট ইজ কল্ড রেডিকেল। আরেকটা পার্ট হচ্ছে প্লিউমিউল, যেটা থেকে এই শুট সিস্টেমটা মেইনলি তৈরি হয়। নোডস অ্যান্ড ইন্টারনোডস, নোডস হচ্ছে দ্য রিজিয়নস অফ দ্য স্টেম ওয়্যার লিভস আর বর্ন, স্টেমের যে জায়গাটা থেকে লিভস আর বর্ন তাকে বলা হচ্ছে নোডস, মানে এই স্টেমের যে জায়গাটা থেকে লিভসগুলো তৈরি হচ্ছে সেই এক একটা জায়গাকে বলা হচ্ছে নোড। আর এরকমই দুটো নোডসের মাঝখানে এই একটা নোড আর এই একটা নোড, এই দুটো নোডের মাঝখানে যে জায়গাটা দ্যাট ইজ কল্ড ইন্টারনোড, দ্য রিজিয়ন বিটুইন দ্য টু নোডস। তাহলে নোডস হচ্ছে স্টেমের যেই পার্টটা থেকে লিফটা অরিজিনেট করছে দ্যাট ইজ কল্ড দ্য নোড। এবার আমাদের স্টেমের কিছু মডিফিকেশন সম্পর্কে জানতে হবে। তো ফার্স্টেই আসছে কি আন্ডারগ্রাউন্ড মডিফিকেশন। স্টেম জেনারেলি কোথায় থাকে? অ্যাবাভ দ্য গ্রাউন্ড থাকে, কিন্তু দিজ আর সাম মডিফিকেশনস উইচ আর রিসাইডিং আন্ডার দ্য গ্রাউন্ড। ফার্স্টেই আসছে কি রাইজোম, এটা কিন্তু আমরা জানি, জিঞ্জার, আদা, এটা কিন্তু একটা রাইজোম। কেন? কারণ এই জিঞ্জার যেটা খাই ইট ইজ অ্যাকচুয়ালি আ মডিফাইড স্টেম, যেটা আমরা খাচ্ছি এটা কিন্তু কোনো ফ্রুট না, এটা একটা মডিফাইড স্টেম যেটা রাইজোমের আন্ডারে পড়ে। স্টেম গ্রোজ হরাইজন্টালি হ্যাভিং নোডস, ইন্টারনোড অ্যান্ড টার্মিনাল বাড। তাহলে এই যে জিঞ্জার যেটা খাই আমরা সেটা মাটির নিচে আন্ডার দ্য গ্রাউন্ড হরাইজন্টালি গ্রো করবে। এটা কিরম একটা দেখতে হয়ে গেল, বাট হ্যাঁ মানে এটা ধরে নাও একটা আদা, তো এটা হরাইজন্টালি গ্রো করে মাটির নিচে আন্ডার দ্য গ্রাউন্ড, হ্যাভিং নোডস, ইন্টারনোডস অ্যান্ড টার্মিনাল বাড। নোড থাকবে, ইন্টারনোড থাকবে অ্যান্ড বাড থাকবে। নোটস আর কভার্ড উইথ স্কেলড লিভস, যার জন্য কিন্তু আমি এটাকে এরম ভাবে আঁকলাম। অনেক সময় দেখবে যদি জিঞ্জারটাকে খুব ভালো করে খেয়াল করো, দেখবে একটা স্কেলি অ্যাপিয়ারেন্স থাকে। স্কেল বলতে যেমন ধরো আমরা মাছের ক্ষেত্রে যেটাকে বলি মাছের আঁশ, ওটা যেমন একটা স্কেল অ্যাপিয়ারেন্স থাকে বা ওগুলোকে আমরা স্কেল বলছি, ঠিক তেমনি জিঞ্জারের একদম আউটার লেয়ারটা যদি দেখো, দেখবে একটা স্কেলের মতন একটা কিছু এরকম লেয়ার লেয়ার দেখতে পাবে, যেটাকে আমরা পিল অফ করে দিই। তো এই স্কেলি লিভস যেগুলো সেগুলো থাকছে, অ্যান্ড বিয়ার অ্যাক্সিলারি বার্ডস, এই বার্ডসের মধ্যে মেইনলি অ্যাক্সিলারি বার্ডস থাকছে। ইট স্টোরস ফুড অ্যান্ড হেল্পস ইন পেরিনেশন। পেরিনেশন কোনটাকে বলে না, একটা সিজন থেকে আরেকটা সিজনে সার্ভাইভ করা, যেটা আনফেভারেবল টু দেম, ঠিকঠাক ওয়াটার পাচ্ছে না, ঠিকঠাক করে টেম্পারেচার থাকছে না, তো তার মধ্যেও একটা অ্যাডভার্স কন্ডিশন বা অ্যাডভার্স এনভায়রনমেন্টের মধ্যেও তারা নিজেরা সার্ভাইভ করতে পারছে, এই এবিলিটিটা দিচ্ছে কিন্তু এই রাইজোম। তো ইট হেল্পস ইন পেরিনেশন, যেটা কিনা একটা সিজন থেকে আরেকটা সিজনে তাকে সার্ভাইভ করতে হেল্প করছে ইন আনফেভারেবল কন্ডিশনস। ফর এক্সাম্পল জিঞ্জার, যেটাকে আমরা বলছি জিঞ্জিবার অফিসিনালি, তো এই নামগুলো কিন্তু অবশ্যই লাগবে, মানে প্র্যাকটিস করতে হবে। নেক্সট আসছে টিউবার, পোট্যাটো। এখানে আমরা আরেকটা জিনিস পড়ে রাখবো, টিউবার যেটা ইট ইজ পোট্যাটো, যেটা ইট ইজ আ টিউবার, যেটা একটা মডিফাইড স্টেম। ইট ইজ সোয়ালেন, দেখতেই পারি আমরা, আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে, তো আমরা দেখতেই পারবো সোয়ালেন। আন্ডারগ্রাউন্ড পার্ট অফ দ্য প্লান্ট, ইট বেয়ার্স ডিপ্রেশনস, যেগুলোকে আমরা অনেক সময় আইস বলি, যেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় অনেক সময়, দেখবে পোট্যাটোর মধ্যে কিন্তু অনেক সময় এই জিনিসগুলো থাকে। তো এগুলো কিছু একটা ডিপ্রেশনের মধ্যে তৈরি হয়, মানে ধরো একটা এরকম আলু রয়েছে, এই জায়গাটা একটা এরকম ডিপ্রেশনের মতন তৈরি হয়, এখান থেকে এই জিনিসগুলো এরকম তৈরি হচ্ছে, যেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তো এই যে ডিপ্রেশনটা, দিজ আর কল্ড আইস। আর এই যে সাদা সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, দিজ আর বার্ডস, এই যে দিজ আর বার্ডস। এবার আমি যদি চাই, আমি এই পার্টটুকুকে কেটে যদি টাবের মধ্যে ঠিকঠাক সয়েল, ওয়াটার এইসব দিয়ে যদি ওকে মেনটেন করে, মানে সয়েলের মধ্যে দিয়ে দিই, ওখান থেকে কিন্তু আলু গাছ তৈরি হতেই পারে।
তবে হ্যাঁ আমাকে ঠিকঠাক জিনিসপত্র দিতে হবে, মানে সয়েল বা ওয়াটার, সানলাইট ঠিকঠাক করে, মানে যতটা যা দরকার সেরকম দিতে হবে, তাহলে কিন্তু এটা জন্মাতে পারে। কারণ এটা হচ্ছে আইস, যে ডিপ্রেশনটা আর যেই এরকম সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছি, দিজ আর দ্য বার্ডস। দে পোজেস scale leaves and axillary buds. Functions include storing food and helping in পেরিনেশন। তো এখানে আমরা ম্যাক্সিমামই যেগুলো দেখব সেগুলো কিন্তু এক তো স্টোরিং ফুড, কারণ ফুড স্টোরেজ হিসেবে কাজ করছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দে হেল্পস ইন পেরিনেশন, একটা সিজন থেকে আরেকটা সিজনে সার্ভাইভ করতে হেল্প করে। সোলানাম টিউবারোসাম। নেক্সট হচ্ছে বাল্ব, যেটা আমরা অনিয়ন্সের ক্ষেত্রে দেখতে পাই। হাইলি রিডিউসড, ডিস্ক লাইক অ্যান্ড সারাউন্ডেড বাই ফ্লেশি লেয়ার্স অফ স্কেল লাইক লিভস। একদম অনিয়নের ভিতরে দেখবে একটা ছোট্ট এরকম জিনিস থাকে, মানে ধরো চাইনিজ রান্না করা হচ্ছে, তো চাইনিজের ক্ষেত্রে অনিয়নটাকে কিন্তু লেয়ার্স বাই লেয়ার্স পিল অফ করা হয়, মানে একটা লেয়ারকে পিল অফ করা হলো, তারপরের লেয়ারটাকে পিল অফ করা হলো, তারপরের লেয়ারটাকে পিল অফ করা হলো, এরকম করতে করতে একদম আলটিমেটলি একটা সেন্টার একটা কিছু আমরা পাই, যেটাকে আর পিল অফ করা যায় না, ওটা একদম ছোট্ট জিনিস, ঠিক আছে। তো সেন্টারে কিন্তু আমাদের এপিক্যাল বাড যেটা সেটা থাকছে, আর তার চারপাশে এরা হচ্ছে স্কেলি লিভস, যেটা মানে আমরা যে অনিয়নটা খাচ্ছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্কেলি লিভস যেগুলো সেগুলো, যেটা এই এপিক্যাল বাডটাকে চারিদিক থেকে সারাউন্ড করে রেখেছে। এবার আমরা প্রথমে মাঝখান দিয়ে কেটে নিই, তারপরে ওই জিনিসটাকে আলাদা আলাদা করে স্কেলি লিভস যেগুলো সেগুলোকে সেপারেট করতে পারি, বাট যখন ইট কামস টু এপিক্যাল বাড সেটাকে তো আর আলাদা করা যাবে না, বিকজ ইট ইজ আ বাড। তো এই একদম সেন্টারে থাকছে এপিক্যাল বাড। অ্যাডভেন্টেশিয়াস রুটস অ্যারাইজ ফ্রম দ্য বেস অফ দ্য ডিস্ক। এই যে এখানে যদি দেখো, এখান থেকে অ্যাডভেন্টেশিয়াস রুটস তৈরি হয়েছে। এগুলোকে আমরা অনেকটা ফাইব্রাস রুটসও বলতে পারি, কারণ এগুলো ফাইব্রাসের মতন তৈরি হয়েছে। এবার ফাইব্রাস আর অ্যাডভেন্টেশিয়াস কিন্তু অপোজিট ভাববে না। অ্যাডভেন্টেশিয়াস রুটসকে আমরা একভাবে ডিফাইন করতে পারি, আর ফাইব্রাস রুটস আলাদা। কারণ অ্যাডভেন্টেশিয়াস রুটস হচ্ছে রেডিকাল বাদ দিয়ে যদি কোনো রুটস প্লান্টসের অন্য কোনো বডি পার্ট থেকে অরিজিনেট করে, দোজ আর কল্ড অ্যাডভেন্টেশিয়াস রুটস। রেডিকাল বাদ দিয়ে যেখান থেকে হবে সেটাই হচ্ছে অ্যাডভেন্টেশিয়াস। আর ফাইব্রাস রুটস হচ্ছে সেটার অ্যাপিয়ারেন্সটা কিরকম, ফাইবারের মতন নাকি না। যদি ফাইবারের মতন এরকম হয়, প্রাইমারি রুট ডিজেনারেট করে তৈরি হয়, সেটাকে আমরা বলছি ফাইব্রাস রুটস। ফর এক্সাম্পল অনিয়নকে বলা হচ্ছে অ্যালিয়াম সেপা, আর গার্লিক যেটা সেটাকে বলা হচ্ছে অ্যালিয়াম স্যাটিভাম। নেক্সট আমাদের আসছে কর্ন। এটা কি, যেটাকে আমরা বলি কচু, ঠিক আছে। তো ইট গ্রোস ভার্টিক্যালি আন্ডার দ্য গ্রাউন্ড, ভার্টিক্যালি তৈরি হয়। তাহলে আমরা যেটা জিঞ্জারের ক্ষেত্রে দেখেছিলাম, দ্যাট ওয়াজ ইন হরাইজন্টাল পজিশন, আর এটা হচ্ছে ভার্টিক্যাল পজিশন, বিয়ারিং নোডস অ্যান্ড ইন্টারনোডস। নোডস আর কভার্ড উইথ স্কেলস অ্যান্ড বিয়ার অ্যাক্সিলারি বার্ডস। তাহলে এখানে যদি একটু মাইনিউটলি নোটিস করো, দেখবে সবারই কিন্তু অলমোস্ট সেম জিনিসই আছে, বার্ডস আছে, ইন্টারনোডস নোডস আছে, আচ্ছা স্কেল লাইক অ্যাপিয়ারেন্স রয়েছে, বাট কিছু কিছু মডিফিকেশনস আলাদা, যেমন একটা ভার্টিক্যাল হতে পারে আর একটা হরাইজন্টাল হতে পারে। স্কেলি লিভস জিনিসটাকে প্রোটেক্ট করে রাখতে পারে, কিছুটার অ্যাডভেন্টেশিয়াস রুটস থাকতে পারে। তো এই কিছু কিছু জিনিস আলাদা, বাকি মেন জিনিসটা কিন্তু সবারই সেম, যে কি কি জিনিস তার মধ্যে থাকছে, যে বা কি কি পার্টস তার মধ্যে থাকছে, এটাও কিন্তু অ্যাডভেন্টেশিয়াস রুটস প্রডিউস করছে। ফর এক্সাম্পল কোলোকাসিয়া আর হচ্ছে অ্যামোরফোফ্যালাস, নামগুলো অবশ্যই লাগবে। এবার আমাদের চলে আসছে কি সাব এরিয়াল মডিফিকেশন। এতক্ষণ আমরা পড়লাম কি আন্ডারগ্রাউন্ড, মানে এগুলো সবই কিন্তু আন্ডারগ্রাউন্ড মডিফিকেশনস এর মধ্যে, সবই মাটির নিচে হচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি কি সাব এরিয়াল, মানে মাটি থেকে এয়ারের মধ্যে এরকম একটা কোনো মডিফিকেশনস হবে, স্টেমের পার্ট বাট মাটি আর এয়ারের মধ্যে, সয়েল অ্যান্ড এয়ারের মধ্যে মডিফিকেশনসটা হয়। ফার্স্ট আসছে কি রানার। রানার কোনটা, এইটা। এবার রানারের সাথে ব্র্যাকেটে স্টোলন লেখা আছে, স্টোলনটাও আমরা এক্ষুনি পড়বো। তো রানার আর স্টোলন অনেকটা সিমিলার, একটু জাস্ট ডিফারেন্স রয়েছে, এটা যখন আমি স্টোলন বলবো তখন বলে দেবো। রানার, ইট গ্রোস হরাইজেন্টালি ওভার দ্য সয়েল। এই যে হরাইজেন্টালি এই জিনিসটাকে বলা হচ্ছে কিন্তু রানার, ঠিক আছে। তো এটা হরাইজেন্টালি গ্রো করেছে ওভার দ্য সয়েল। ইন্টারনোডস আর থিন অ্যান্ড লং।
লং, এটা মাথায় রাখতে হবে। ইন্টারনোডস মানে কি, এই একটা নোট আর এই একটা নোট, দুটো থেকে দুটো ধরো পাতা বেরিয়েছিল, লিভস বেরিয়েছিল এখান থেকে আর এখান থেকে। তো এদের এই ইন্টারনোডটা খুব লম্বা হয়, লং হয় অ্যান্ড থিন হয়। নোটস আর কভার্ড উইথ স্কেল লিভস, এখানেও আমরা স্কেল লিভস দেখতে পাই। অ্যাডভেন্টেশিয়াস রুটস অ্যারাইজ ফ্রম দ্য লোয়ার সারফেস অফ দ্য নোটস, এই যে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু লিভস গুলো বেরিয়েছে, আর ঠিক তার পরের থেকে কিন্তু মানে একদম নিচের দিক থেকে কিন্তু অ্যাডভেন্টেশিয়াস রুটস বেরিয়ে গেছে। অ্যাক্সিলারি বার্ডস আর প্রেজেন্ট উইচ গিভ রাইজ টু ব্রাঞ্চেস, অ্যাক্সিলারি বার্ডসও রয়েছে, এই যে ধরো এখান থেকে অ্যাক্সিলারি বার্ডস থাকতে পারে, এখান থেকে তৈরি হয়েছে, বা এটা হয়তো একদম ব্যাক সাইডে চলে গেছে বলে বুঝতে পারছি না, এখান থেকে একটা অ্যাক্সিলারি বার্ডস থেকে, মানে যদি অ্যাক্সিলারি বার্ডস না থাকে ব্রাঞ্চেস হবে কি করে, তাই না? তো গাছটাকে একদম ওয়াইড একটা বেশ হিউজ একটা অ্যাপিয়ারেন্স নেওয়ার জন্য কিন্তু বার্ডস অবশ্যই দরকার। তো অ্যাক্সিলারি বার্ডস আর অলসো প্রেজেন্ট গিভিং রাইজ টু ব্রাঞ্চেস। ইট হেল্পস দ্য প্লান্টস টু স্প্রেড অ্যান্ড রিপ্রোডিউস হরাইজেন্টালি, কারণ এটা আমরা দেখতে পাচ্ছি, এইটা যদি আমরা একটা মেইন স্টেম বা মেইন প্লান্ট বডি ধরে নিই, এখান থেকে কিন্তু একটা ছোট্ট প্লান্ট তৈরি হচ্ছে, তাহলে এটা কি এই এই প্লান্টের একটা বডি পার্টস থেকে তৈরি হচ্ছে নতুন একটা প্লান্ট, তাহলে হরাইজেন্টালি এটা রিপ্রোডিউসড হচ্ছে এবং এইভাবে ওরা স্প্রেড করতে থাকে নিজেদেরকে। ফর এক্সাম্পল লন গ্রাস অ্যান্ড উড সরেল, অক্সালিস অ্যান্ড সিনোডন ড্যাকটাইলন, বোঝা গেল? নেক্সট এবারে আসছে সাকার। একটা কথা বলে রাখি, সাব এরিয়াল মডিফিকেশনে না জিনিসগুলো অনেকটা সিমিলার দেখতে লাগবে, যে বাবা এটা এখানে যেটা বললাম এখানে তো একই রকম দেখতে লাগছে, বাট একটু আলাদা। কিরকম? ইট গ্রোস হরাইজেন্টালি বিলো দ্য সয়েল, এটা আমরা পড়েছিলাম হরাইজেন্টালি ওভার দ্য সয়েল, আর সাকার যেটা দ্যাট ইজ below the soil for a shorter distance and then grows upwards to emerge above the ground। তার মানে কি, রানার যেটা সেটা পুরো যে এই হরাইজন্টাল যে ডেভেলপমেন্ট বা গ্রোথটা যেটা হচ্ছে সেটা কিন্তু অ্যাবাভ দ্য গ্রাউন্ড হয়, কিন্তু সাকার যেটা কিছুটা ফর আ শর্টার পিরিয়ড অফ টাইম অর ফর আ শর্টার ডিস্টেন্স বলা যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, যে ফর আ শর্টার ডিস্টেন্স ইট গ্রোস বিলো দ্য সয়েল, তারপরে ইট গ্রোস আপওয়ার্ডস টু ইমার্জ অ্যাবাভ দ্য গ্রাউন্ড, প্রথমে মাটির নিচে দিয়ে এরকম যেতে যেতে তারপরে উপরে উঠে এসেছে, এটাকে আমরা বলতে পারি কি সাকার। অ্যাডভেন্টেশিয়াস রুটস ডেভেলপ ফ্রম দ্য নোটস, এখানেও সেম জিনিস হচ্ছে, আর এদেরও কিন্তু ভেজিটেটিভ প্রোপাগেশন হয়। ভেজিটেটিভ প্রোপাগেশন মানে কি না, প্লান্টসের একটা কোনো বডি পার্ট থেকে আদার দ্যান ফ্লাওয়ার, যেটা কিনা রিপ্রোডাক্টিভ পার্ট বা রিপ্রোডাক্টিভ অর্গানসের মধ্যে পড়ছে, সেটা বাদ দিয়ে প্লান্টসের অন্য একটা কোনো বডি পার্ট থেকে যদি নতুন একটা প্লান্ট তৈরি হয়, দ্যাট ইজ কল্ড ইটস ভেজিটেটিভ প্রোপাগেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্লান্টসের ফ্লাওয়ার এখানে কোনো রকম পার্টিসিপেট করছে না, কিন্তু একটা বডি পার্ট থেকেই অন্য একটা গোটা প্লান্ট তৈরি হয়ে গেছে, হোল একটা প্লান্ট তৈরি হয়ে গেছে। তো এদের ক্ষেত্রে কিন্তু এখানেও তাই দেখতে পাচ্ছি, এখানে একটা মেন প্লান্ট ছিল, এখান থেকে একটা গোটা লম্বা প্লান্ট আবার তৈরি হয়ে গেছে। তো এদের ক্ষেত্রে আমরা আমরা দেখতে পাচ্ছি ভেজিটেটিভ প্রোপাগেশন হচ্ছে। ফর এক্সাম্পল মিন্ট, এটা মিন্ট লিভস, মেন্থা আরভেন্সিস। নেক্সট এবার আসছে যেটা স্টোলন। স্টোলনটা আমি যেটা বললাম যেটা কিন্তু অনেকটাই রানারের মতনই বাট একটু আলাদা। কিরকম? ব্রাঞ্চেস অ্যারাইজিং ফ্রম দ্য নোটস গ্রো আপওয়ার্ডস অ্যান্ড দেন বেন্ড ডাউনওয়ার্ড when they come in contact with the soil adventitious roots arise। আর এটা কিন্তু শর্টার ডিস্টেন্সে হবে, এটা যেমন আমরা পড়েছিলাম লং, রানার যেটা সেটা মানে অনেকটা রান করছে, অনেকটা দূরে এগিয়ে যাচ্ছে, তো এটা একটা লং ডিস্টেন্সের ব্যাপার থাকে, কম্পারেটিভলি লঙ্গার ডিস্টেন্স। আর স্টোলনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি লঙ্গার হয় না, এটা খুবই শর্টার ডিস্টেন্সের মধ্যে হয়। নোটস গ্রো আপওয়ার্ডস, কিছুটা নোটসটা আপওয়ার্ডসে গ্রো করেছে, বা এই দিক দিয়ে যদি বলি আপওয়ার্ডসে গ্রো করেছে, করে তারপর আবার ডাউনওয়ার্ডসে এসে একটা নতুন প্লান্ট তৈরি করেছে। অ্যাডভেন্টেশিয়াস রুটস অ্যারাইজ, অ্যাডভেন্টেশিয়াস রুটস আমরা এখানে দেখতেই পাচ্ছি অ্যারাইজ করেছে। অ্যান্ড ইট অলসো হেল্পস ইন ভেজিটেটিভ প্রোপাগেশন, কারণ এই যে নোট থেকে এটা একটা নতুন প্লান্ট বডি তৈরি হয়ে গেছে। ফর এক্সাম্পল স্ট্রবেরি, ফ্র্যাগারিয়া ভেস্কা। নেক্সট হচ্ছে অফসেট, যেটা আমরা দেখতে পাই কোনো অ্যাকোয়াটিক প্লান্টসের মধ্যে। শর্ট
থিক অ্যান্ড হরাইজন্টাল ল্যাটারাল ব্রাঞ্চ, এই যে শর্ট, খুব বেশি লম্বা হবে না, থিক, comparatively thicker, and lateral branch which is growing in horizontal direction. At the tip of the branches leaves develop in the bunch upward. এখানে যদি দেখো, এইটা যদি একটা টিপ মনে করো, আমি যদি একটু কালারটা চেঞ্জ করে নিই বা লেজারটা অন করি, রাইট, তো এইটা যদি টিপ মনে করো, এর উপরের দিকে কিন্তু লিভস তৈরি হয়েছে, যেটা একটা বাঞ্চ লাইক অ্যাপিয়ারেন্স দিয়েছে। এই যে বাঞ্চ লাইক অ্যাপিয়ারেন্স, ইট ইজ কল্ড রোজেট অ্যাপিয়ারেন্স। সিমিলারলি এর একদম নিচের দিকে, যদিও এটা নিচের দিকে পড়ে গেছে, বাট এখানে ধরো টিপ অফ দ্য ব্রাঞ্চ মনে করো এখানে রয়েছে, তো এর উপরের দিকে দেখো একদম লিভস গুলো একটা বাঞ্চ অফ লিভস তৈরি হয়েছে, উইচ লুকস লাইক আ রোজেট, যার জন্য এটাকে বলছে রোজেট অ্যাপিয়ারেন্স। অ্যান্ড রুটস ডেভেলপ ডাউনওয়ার্ডস, এই যে এগুলো রুটগুলো ডেভেলপ করেছে ডাউনওয়ার্ডসে, ইট অলসো হেল্পস ইন ভেজিটেটিভ প্রোপাগেশন। তাহলে একটা থেকে আরেকটা নতুন প্লান্ট তৈরি হয়ে গেল, তো এটাও একটা ভেজিটেটিভ প্রোপাগেশন। ফর এক্সাম্পল পিস্টিয়া, যেটাকে আমরা ওয়াটার লেটুস বলছি, আর হচ্ছে গিয়ে ওয়াটার হায়াসিন, তো এটা আমরা অ্যাকোয়াটিক প্লান্টের ক্ষেত্রেই মেনলি দেখতে পাই, উইচ ইজ কল্ড অফসেট। এবার আমাদের চলে আসছে এরিয়াল মডিফিকেশন। তাহলে এতক্ষণ আমরা যেগুলো দেখলাম এগুলো কিন্তু সাব এরিয়াল, মানে কি, যে কিছুটা সয়েল আর মানে এর আন্ডারগ্রাউন্ড অ্যাবাভ, এটা মিলিয়ে আমরা কথা বলছিলাম, যে একবার আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে আবার অ্যাবাভ দ্য গ্রাউন্ড চলে আসছে, বা মাটির সাথেই জিনিসটা ছিল। কিন্তু এখানে আমরা দেখব এটা একেবারে মাটির বা সয়েলের সাথে ডিরেক্ট কোনো কন্ট্যাক্ট থাকছে না। দিজ আর এরিয়াল মডিফিকেশনস। ফর এক্সাম্পল স্টেম টেন্ড্রিল, কোনো উইক প্লান্টসের ক্ষেত্রে তারা কিন্তু ঠিকঠাকভাবে বড় হতে পারছে না, মানে বড় হতে পারছে না ইন দ্য সেন্স, একটা প্লান্ট যেরকম নিজে একটা আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এরা যেমন নিজে একটা দাঁড়িয়ে থাকতে পারছে, এরা কিন্তু সেইভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। কেন? কারণ তাদের স্টেমটা ভীষণ উইক হয়, সেই স্টেবিলিটি বা সেই কেপেবিলিটি নেই যে তারা প্লান্ট বডিটাকে পুরোপুরি হোস্ট করে রাখতে পারে। তার জন্য তাদের স্টেমগুলো কিছুটা টেন্ড্রিলে কনভার্টেড হতে পারে, যেটা কিনা পাশে যদি কোনো একটা সাপোর্ট সিস্টেম পায়, সেটাকে এরকম পেঁচিয়ে 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 সেটা বেয়ে ও উপরের দিকে উঠতে থাকবে, এবং সেটাই ওকে একটা স্টেমের মতন রিজিডিটি বা রিজিড স্ট্রাকচার প্রোভাইড করবে, যেটাকে সেন্টারে রেখে বা যেটাকে তোমার যেটার হেল্প নিয়ে ও নিজেকে একটা লেন্থে বলো বা তার একটা স্ট্রাকচারাল একটা অ্যাপিয়ারেন্স দিতে পারবে। মানে তা না হলে ও হয়তো মাটির মধ্যে বেয়ে বেয়ে চলে যেত। অনেক সময় আমরা এটা কিন্তু আশেপাশে দেখতে পাই যে কিছু গাছ মাটির সাথেই এগিয়ে যাচ্ছে, কিন্তু একটা লম্বা চওড়া গাছের যেরকম একটা অ্যাপিয়ারেন্স থাকে, সেরকম এরা নিজেদেরকে দিতে পারে না। কেন? কারণ তাদের স্টেমটা ভীষণ উইক হয়, সেই ক্যাপাসিটি থাকে না যে একটা গাছকে ধরে রাখবে। কারণ একটা প্লান্টের মেন বডি স্ট্রাকচারটাকে হোল্ড করে রাখে কি স্টেম, যদি স্টেম ঠিকঠাক না হয় কি করে সে হোল্ড করতে পারবে? তো স্টেম টেন্ড্রিল কি, অ্যাক্সিলারি অর টার্মিনালি বার্ডস বিকাম স্লেন্ডার স্পাইরালি কয়েলড। তাহলে এটা হচ্ছে একটা অ্যাক্সিলারি বার্ডস, যেখান থেকে একটা ব্রাঞ্চ তৈরি হতে পারতো, সেটা আস্তে আস্তে স্লেন্ডার হয়ে গিয়ে লং একটা স্ট্রাকচার তৈরি করেছে, যেটা আলটিমেটলি স্প্রিং এর মতো একে ক্যাপচার করে নিয়েছে। লিফলেস স্ট্রাকচার্স which are found in plants with weak stems, it helps to climb for support and sunlight. এবার একদম যদি মাটির মধ্যে বা সয়েলের মধ্যে যেত, তাহলে সানলাইট ঠিকঠাক করে নাও পেতে পারতো, ফটোসিনথেসিস হতো না, ঠিকঠাক করে ফুড প্রোডাকশন হতো না। তো তার জন্য ওরা আস্তে আস্তে এই সাপোর্টটাকে সেন্টারে রেখে ক্লাইম্ব করতে করতে উপরের দিকে উঠে যাচ্ছে, যাতে ঠিকঠাক সানলাইট পায়, তার সাথে ওর একটা অ্যাপিয়ারেন্স আসে। এক্সাম্পল হচ্ছে প্যাসিফ্লোরা, যেটাকে আমরা প্যাশন ফ্লাওয়ার বলছি, বা ভিটিস ভিনিফেরা, যেটাকে আমরা ভাইন বলছি। নেক্সট হচ্ছে স্টেম থর্ন। কিছু কিছু স্টেমের মধ্যে কিন্তু থর্ন লাইক অ্যাপিয়ারেন্স থাকে, যেটা তাদের কিছুটা প্রোটেকশন দেয় ফ্রম গ্রেজিং অ্যানিমালস। মানে কোনো একটা অ্যানিমাল ধরো এই গাছটাকে খেতে আসলো, এবার যেই খেতে যাবে এই থর্নের একটা পোক খেতে হবে, একটা খোঁচা খেতে হবে,
তো তখনই ওরা পালিয়ে যাবে, তো আর নেক্সট টাইম আসবে না খেতে। তো এটা কি করছে, ওকে একটা প্রোটেকশন দিচ্ছে। হার্ড অ্যান্ড শার্প পয়েন্টেড স্ট্রাকচারস গ্রোয়িং ইন দ্য অ্যাক্সিল অফ দ্য লিফ। লিফের স্ট্রাকচারে আমরা অ্যাক্সিলটা বুঝতে পারবো, বাট এখন জাস্ট জেনে রাখো লিফের একটা অ্যাক্সিল এরকম স্ট্রাকচার থাকছে, এটাকে আমরা অ্যাক্সিল বলতে পারি বা এটাকে আমরা অ্যাক্সিল বলতে পারি। এখানে যেখানে মানে এই অ্যাক্সিলের মধ্যেই যে বারটা তৈরি হয় দ্যাট ইজ কল্ড অ্যাক্সিলারি বার, ঠিক আছে। তো অ্যাক্সিলটা আমরা আরেকটু ডিটেলে পড়বো লিফ পড়ার সময়। তো এই অ্যাক্সিল অফ দ্য লিফ সেখান থেকে এটা গ্রো করে। ইট বিয়ার্স নোডস অ্যান্ড ইন্টারনোডস, অবশ্যই। ইট প্রোভাইডস প্রোটেকশন টু দ্য প্লান্টস ফর গ্রেজিং অ্যানিমালস, যাতে এটাকে আর খেতে না পারে। ফর এক্সাম্পল অ্যাকাশিয়া নিলোটিকাম আর হচ্ছে বোগেনভিলে যেটাকে আমরা বাগান বিলাস বলি, যে বেশ সুন্দর লাগে। কাগজ ফুল অনেক সময় বলা হয়, পিঙ্ক কালারের হয়, হোয়াইট কালারের হয়, একদম ডার্ক পিঙ্ক কালারের হয়। তাদের কিন্তু স্টেমটা এরকম হার্ড অ্যান্ড শার্প থর্ন লাইক অ্যাপিয়ারেন্স দিয়ে ঢাকা থাকে। নেক্সট হচ্ছে ফাইলোক্লেড। ফাইলোক্লেডে কি হচ্ছে, স্টেম গেটস মডিফাইড ইনটু থিক ফ্লেশি লিফ লাইক স্ট্রাকচার। স্টেমটা, এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, দিজ আর দ্য স্টেমস, এটাই নিজেকে মডিফাইড করে এরকম একটা লিফ লাইক স্ট্রাকচার দিয়েছে, উইচ বিয়ার্স নোডস অ্যান্ড ইন্টারনোডস। লিভস আর মডিফাইড ইনটু স্পাইনস, তাহলে এই যে ছোট ছোট যে ডট ডট দেখতে পাচ্ছি, দিজ আর স্পাইনস, বা অনেকটা বলতে পারি আমরা থর্ন লাইক স্ট্রাকচার, এইগুলো হচ্ছে তাদের লিভস। আর মেন যে স্টেম বডিটা সেটা কিন্তু লিফ লাইক স্ট্রাকচার, একটা গ্রিন ফ্লেশি স্ট্রাকচারে কনভার্টেড হয়ে গেছে, which is called phylloclade. Stem performs photosynthesis and it is commonly found in xerophytic plants, মানে কি ডেজার্ট প্লান্টস এর ক্ষেত্রে, জাস্ট লাইক ক্যাকটাস, অপনজিয়া, এদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই এই ফাইলোক্লেডটা মেইনলি তৈরি হয়েছে। কারণ ডেজার্ট প্লান্টে কি হয়, যে যদি লিভস খুব বড় হতে থাকে, ট্রান্সপিরেশন খুব বেশি হতে থাকবে, তাহলে ওয়াটার রিটেনশন কমে যাবে। তো তাদের জন্য, প্লাস কোনো অ্যানিমালস এসে প্লান্টটাকে খেয়ে নিতে পারে, তো তাদের জন্য এই স্পাইন্সটা খুব ইম্পর্টেন্ট, যাতে কোনো অ্যানিমালস না খেতে পারে, প্লাস ট্রান্সপিরেশন কমে যাচ্ছে। কিন্তু ফটোসিনথেসিস তো করতে হবে, তখন এই স্টেমের মধ্যে ক্লোরোফিল আস্তে আস্তে সাবমিটেড হতে থাকে এবং অ্যাকিউমুলেটেড হতে থাকে। তো এই স্টেম কিন্তু ওদের ফটোসিনথেসিস প্রসেসটাকে ক্যারি ফরওয়ার্ড করে, এবং তার সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট, যতটা ওয়াটার ওরা সয়েল থেকে যেখান থেকে পায়, মানে ওদের রুট সিস্টেমটা এমনই জেরোফাইটিক প্লান্টসের, যে যতটা নিচে যেতে পারে, যতটা যা ড্রপ অফ ওয়াটার থাকে সেটাকে ওরা কালেক্ট করে নিয়ে আসে এবং এই স্টেমের মধ্যে সেটাকে স্টোর করে রেখে দেয়। কারণ ডেজার্টে তো সবসময় ওয়াটার অ্যাভেলেবেল থাকে না বা নাও থাকতে পারে, তো তার জন্য যাতে ওয়াটার ডেফিসিয়েন্ট কন্ডিশনেও তারা সার্ভাইভ করতে পারে, তো তারাই স্টেমের মধ্যে কিন্তু ওই ওয়াটারটাকে কিছুটা স্টোর করে রাখে। আচ্ছা, নেক্সট আসছে ক্ল্যাডোড, যেটা কিনা এই ফাইলোক্লেডেরই একটা রিডিউসড ভার্সন। এই যে ইট ইজ রিডিউসড ফাইলোক্লেড কন্টেইনিং অনলি ওয়ান নোড। তাহলে এটা অনেকটা দেখতে, মানে এখানে যদি ওটা পাতার মতন লিভস এর মতন দেখতে লাগছে, বাট এটা অ্যাকচুয়ালি ফাইলোক্লেড, তারই একটা রিডিউসড ভার্সন যেখানে only one node is present. It is the modification of axillary buds. It is also performing photosynthesis. তাহলে ফাইলোক্লেড যা যা করছে এখানেও তাই হচ্ছে, বাট ফর I mean the only difference is it bears only one node, right? Asparagus and Ruscus. তো এই ছিল হচ্ছে আমাদের রুটস অ্যান্ড স্টেম। এরপরে যেটা আমরা শুরু করব দ্যাট ইজ লিফ। হোয়াট ইজ লিফ? Leaves are lateral flattened structures which arise from the nodes of the stem, যেটাকে আমরা এপিক্যাল মেরিস্টেম বলি। মেরিস্টেম মানে কি, সেখান থেকে বা মেরিস্টেমেটিক সেল বা মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে গ্রো করবে, তাদের সেল ডিভিশন হবে। তো এই লিভস হচ্ছে এপিক্যাল মেরিস্টেমের একটা পার্ট, যেখান থেকে লিভসটা গ্রো করছে। In its axil an axillary bud is present which gives rise to branch. এবার এই axil টার্মটা আমরা ভালো করে জানতে পারবো। তাহলে স্ট্রাকচার অফ লিফ প্রথমেই আসছে যেটা, দ্যাট ইজ কল্ড লিফ বেস। লিফ বেস হচ্ছে লিফের যেই পার্টটা স্টেমের সাথে অ্যাটাচড থাকছে, দ্যাট ইজ কল্ড লিফ বেস।
আমরা লিফ বেস আর পিটিওলের মধ্যে খুব গন্ডগোল করে ফেলি, বাট লিফ বেস আমি লিফের রেসপেক্টে বলবো। লিফের যেই পার্টটা স্টেমের সাথে অ্যাটাচড থাকছে, দ্যাট ইজ কল্ড দ্য লিফ বেস। It may bear small leaf-like appendages called stipules. এই যে লিফ বেস তাহলে কোনটা, এক সেকেন্ড, রাইট, লিফ বেস কোনটা, এইটা, মানে এই লিফটা অ্যাকচুয়ালি ধরো এরকম ভাবে ছিল, এটাকে একটু ঘুরিয়ে লিখে তোমার ড্র করেছে। তো লিফ বেস হচ্ছে এইটা, লিফের যেই পার্টটা স্টেমের সাথে অ্যাটাচ থাকছে। এখানে কিছু ছোট ছোট লিফ লাইক স্ট্রাকচারস থাকতে পারে, দিজ আর কল্ড স্টিপিউলস। এটা থাকতে পারে, ইট মে বি প্রেজেন্ট অর মে নট বি প্রেজেন্ট। Small leafy structures present at the base of the petiole in some leaves. আর leaf base কোনটাকে বলছি, the part of the leaf where the petiole joins the stem। তাহলে petiole হচ্ছে স্টেমের দিক থেকে বলতে পারি, মানে কি স্টেম রয়েছে, স্টেমের যেই পার্টটা লিফের সাথে কানেক্টেড, দ্যাট ইজ কল্ড পিটিওল। আর লিফের যেই পার্টটা স্টেমের সাথে কানেক্টেড, দ্যাট ইজ কল্ড লিফ বেস। তাহলে আলটিমেটলি লিফ বেস আর পিটিওলের মধ্যে কিন্তু কানেকশনটা থাকে। পিটিওলটাকে আমরা স্টেমের রেসপেক্টে ডিফাইন করতে পারি, লিফ বেসটাকে আমরা লিফের রেসপেক্টে ডিফাইন করতে পারি। আর স্টিপিউলটা থাকছে কোথায়, এই লিফ বেস বা পিটিওলের এই জায়গাটা, এই জাংশনটা এখানেই থাকতে পারে। স্টিপিউল যদি থাকে, সবসময় থাকবে তার কোনো মানে নেই। আচ্ছা, ওকে, তো নেক্সট আসছে হচ্ছে পিটিওল। এই যে পিটিওলের যে জায়গাটা, তাহলে দ্য স্টক দ্যাট অ্যাটাচেস দ্য লিফ ব্লেড টু দ্য স্টেম। তাহলে এই যে লম্বা যে জায়গাটা, যেটা অ্যাকচুয়ালি লিফ ব্লেড বা যেটাকে আমরা ল্যামিনা বলি, কোথায় গেল, এই যে লিফ ব্লেড বা ল্যামিনা যেটাকে আমরা বলি, সেটাকেই কিন্তু আলটিমেটলি কানেক্ট করে রেখেছে টু দ্য স্টেম। মিড রিপ, এবার এই যে পিটিওল যেটা, সেটা কন্টিনিউয়াস হতে পারে, মানে কন্টিনিউয়াস হতে পারে না, কন্টিনিউয়াস হয় লিফ ব্লেডের মধ্যে বা ল্যামিনার মধ্যে কন্টিনিউয়াস হয় কে, এই পিটিওলটা। এই যে কন্টিনিউয়াস যে ফর্মটা, দ্যাট ইজ কল্ড মিড রিপ, দ্য মেইন সেন্ট্রাল ভেইন রানিং থ্রু দ্য লিফ। তাহলে এখানে যদি আমরা মনে করি যে এইটা পিটিওলের সাথে কানেক্টেড ছিল বা এটাই পিটিওল ছিল, এই পিটিওলটাই কিন্তু একদম কন্টিনিউয়াস হয়েছে টু দ্য অ্যাপেক্স অফ দ্য লিফ। তাহলে এটা আমার সেন্ট্রাল ভেইন হিসেবে কাজ করছে ইন দিস ল্যামিনা বা লিফ ব্লেড। অ্যাপেক্স হচ্ছে একদম টিপ পোর্শন যেটা, সেটা ল্যামিনা অর লিফ ব্লেড যেটা, সেটা হচ্ছে এই ভাস্ট যে ভ্যাকেন্ট রিজিয়ন, সেটা যেখানে আলটিমেটলি ফটোসিনথেসিস হচ্ছে। The flat, expanded green part of the leaf, it is the main site of photosynthesis. মার্জিন কোনটা, একদম যে বর্ডার লাইন যেটা, সেটাকে আমরা বলতে পারি দ্য এজ অফ দ্য বাউন্ডারি। আর ভেইনস আর ভেইনলেটস দুটো হয়। ভেইনস হচ্ছে এই যে সরু সরু, মানে মিড রিপ থেকে যেগুলো বেরিয়েছে, যদি ওটা এখানে দেখিয়েছে, বাট এই মিড রিপ থেকে যেগুলো বেরিয়েছে, দিজ আর কল্ড ভেইনস। আর ভেইনস থেকে যে সরু সরু জিনিসগুলো বেরিয়েছে, দিজ আর কল্ড ভেইনলেটস। মানে ভেইনলেটস হচ্ছে আরো থিন টাইনি স্ট্রাকচারস। বোঝা গেল? তো দিস ইজ দ্য হোল স্ট্রাকচার অফ আ লিফ। এবার আমরা একটু দেখে নিই। তাহলে লিফ বেস, it may bear small leaf-like appendages which are called stipules. In monocot plants, it expands into a sheath covering the stem partially or wholly. monocot plants এর ক্ষেত্রে এই লিফ বেস যেটা, সেটা কিছুটা এক্সপ্যান্ড করতে পারে, and it may cover the stem partially or wholly, মানে ওই জায়গাটায় পুরোটাকে পার্শিয়ালি বা হোললি কভার করে রাখতে পারে। কোথায়? মনোকট প্লান্টস এর ক্ষেত্রে। আর লেগুমিনাস প্লান্টসে ইট মে বিকাম সোয়ালেন উইচ ইজ কল্ড পালভিনাস। লেগুমিনাস প্লান্টস যেগুলো, লেগিউমস যেগুলো, তাদের জন্য দেখা যায় যে এই লিফ বেস যেটা, সেটা কিছুটা সোয়ালো করে যায়, মানে এই জায়গাটা কিছুটা সোয়ালো করে যায়, সেটাকে আমরা পালভিনাস বলতে পারি, রাইট? নেক্সট আসছে পিটিওল। নেক্সট আসছে পিটিওল, দ্য স্টক উইচ অ্যাটাচেস দ্য ল্যামিনা টু দ্য প্লান্ট স্টেম। প্লান্ট স্টেম বা ব্রাঞ্চ, তার সাথে যে লিফ ব্লেড বা ল্যামিনার যে কানেকশনটা তৈরি করছে, দ্যাট ইজ কল্ড পিটিওল। ইট কিপস দ্য ল্যামিনা ফেসিং টুয়ার্ডস দ্য সানলাইট। এবার ল্যামিনার কিছু পিটিওলের কিছু ফাংশনস থাকে। কিরকম? পিটিওলটা যদি না থাকতো,
অনেক প্লান্টসের অবশ্যই পিটিওল থাকে না, সেটাও আমরা দেখব। বাট পিটিওল যদি না থাকতো সেটা কিন্তু ডিরেক্ট সানলাইট নাও পেতে পারতো, বা সানলাইটের থেকে একটু দূরে চলে যেতে পারতো। নাম্বার ওয়ান, তাহলে পিটিওল কি করছে, ওই ল্যামিনাটাকে সানলাইটের দিকে কিছুটা এগিয়ে দিচ্ছে। নাম্বার টু, যদি ফ্লেক্সিবল হয় পিটিওলটা, তাহলে কি হবে, ল্যামিনাটা ফ্লাটার করতে পারবে ইন উইন্ড। আলটিমেটলি ফ্লাটারিং অ্যাক্টিভিটির জন্য ফ্রেশ এয়ার কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য ল্যামিনা। তাহলে এই যে একটা ফ্লাটারিং, মানে হাওয়ায় যে পাতাগুলো দুলছে, ফ্লাটার করছে, তার জন্য ফ্রেশ এয়ারের কন্ট্যাক্টে আসতে পারছে ল্যামিনা। ফটোসিনথেসিস ঠিকঠাক ভাবে হচ্ছে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঠিকঠাক ভাবে হচ্ছে। নেক্সট হচ্ছে লিভস উইথ পিটিওল, দিজ আর কল্ড পিটিওলেট, যেটা বললাম কিছু লিভস এর ক্ষেত্রে আবার পিটিওল নাও থাকতে পারে। ইন সাম প্ল্যান্টস ল্যামিনা ইজ ডিরেক্টলি অ্যাটাচড টু দ্য স্টেম উইদাউট পিটিওল, দিজ আর কল্ড সেজাইল লিভস। কিছু কিছু প্লান্টসের ক্ষেত্রে দেখা যায় যে পিটিওল থাকে না, দিজ আর কল্ড সেজাইল লিভস। লিফ ব্লেড অর ল্যামিনা, গ্রিন এক্সপ্যান্ডেড পার্ট যেটার মধ্যে ভেইনস অ্যান্ড ভেইনলেটস থাকছে, অ্যান্ড দিস ইজ পারফর্মিং দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, একদম ভাস্ট একটা রিজিয়ন। A middle prominent vein passes through it which is called midrib, এই যে একদম মিডল দিয়ে যে গেছে, যেটা অ্যাকচুয়ালি দ্য কন্টিনিউয়াস পার্ট অফ পিটিওল, এটাকে আমরা ভেইনস বলছি। ফ্রম দিস সেভারাল ভেইনস originate transporting the water and minerals throughout the leaf. Also it gives a rigid structure to the leaf. তাহলে এই যে ভেইনস অ্যান্ড ভেইনলেটস গুলো, এদের মেইন ফাংশন কি, ওয়াটার ট্রান্সপোর্ট করা, মিনারেল ট্রান্সপোর্ট করা। আবার এই প্লান্টস এর মধ্যে লিভস এর মধ্যে যে ফটোসিনথেসিস এর থ্রুতে গ্লুকোজ তৈরি হচ্ছে, সেটাকে তো অন্যান্য জায়গায় তো পৌঁছে দিতে হবে। তো ইট ক্যারি দ্য গ্লুকোজ অ্যাজ ওয়েল। তাহলে একটা হচ্ছে ট্রান্সপোর্টেশনে পার্টিসিপেট করছে, আরেকটা হচ্ছে এই ল্যামিনাটাকে একটা রিজিড স্ট্রাকচার দিচ্ছে কে, এই ভেইনস অ্যান্ড ভেইনলেটস। সো দিজ আর দ্য স্ট্রাকচারাল ফিচার্স অফ আ লিফ। নেক্সট এবার আমরা দেখবো কি ভেনেশন। ভেনেশন হচ্ছে এই যে অ্যারেঞ্জমেন্ট অফ ভেইনস অ্যান্ড ভেইনলেটস, এটাকেই আমরা বলছি ভেনেশন। এবার এই ভেইনস অ্যান্ড ভেইনলেটস কোথায় থাকছে, ল্যামিনা বা লিফ ব্লেড এটার মধ্যে। তো what is the main function of it? They transport water and minerals and food to various parts of the leaf and from the leaf to the various parts of the plant body. এবার এই ভেনেশনের ওপর ডিপেন্ড করে কিন্তু আমরা দুটো টাইপস দেখতে পারি। নাম্বার ওয়ান ইজ প্যারালাল ভেনেশন অ্যান্ড নাম্বার টু ইজ রেটিকিউলেট ভেনেশন। প্যারালাল ভেনেশন কখন বলছি না, ভেইনস রান প্যারালাল টু ইচ আদার উইদিন দ্য ল্যামিনা। এই যে ফর এক্সাম্পল আমরা বানানাতে এটা দেখতে পাই, বানানা, বাম্বু, গ্রাসেস, মোস্টলি মোনোকোটাইলেডন্স যারা, তাদের মধ্যে কিন্তু এই প্যারালাল ভেনেশনটা এরকম দেখতে পাওয়া যায়, যে অলমোস্ট প্যারালাল থাকে ফ্রম ইচ আদার। আর বানানার ক্ষেত্রে একদমই প্যারালাল বুঝতেই পারবো, এখানে যদিও টিপ এখানটায় এসে একটু মার্চ করে যাচ্ছে, বাট ইন দ্য মিডল দিজ আর প্যারালাল টু ইচ আদার। বাট রেটিকিউলেট ভেনেশনে একটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার আমরা দেখতে পাই, এই যে একটা নেটওয়ার্কের মতন পুরো একটা স্পাইডার ওয়েবের মতন রয়েছে। তাহলে স্মলার ভেইনস অ্যারাইজ ফ্রম দ্য মিডরিব ফর্মিং, স্মলার ভেইনস অ্যারাইজ ফ্রম দ্য মিডরিব ফর্মিং নেটওয়ার্ক হবে, ঠিক আছে। commonly found in dicotyledon plants, for example pea, grams, mango, যেটা আমরা মোস্টলি দেখতে পাই। তো এগুলো কিন্তু রেটিকিউলেট ভেনেশনের এক্সাম্পল। নেক্সট এবার আসছে টাইপস অফ লিভস। টাইপস অফ লিভস এর মধ্যে মেইনলি আমরা দুটো টাইপস দেখতে পাই। নাম্বার ওয়ান ইজ সিম্পল লিফ অ্যান্ড নাম্বার টু ইজ কম্পাউন্ড লিফ। সিম্পল লিফ কোনটা না, যেখানে ল্যামিনা ইজ আনডিভাইডেড, ল্যামিনাটা একটা হোল স্ট্রাকচার হয়ে রয়েছে, দের ইজ নো ডিভিশন, ইনসিশন ডাজ নট টাচ দ্য মিডরিব। মানে যদি ইনসিশন থাকেও সেটা মিডরিবকে টাচ করে না, মানে জিনিসটা এইরকম, যদি ধরো এটা একটা লিফ হয়, এখানে ধরো ইনসিশনটা থাকছে, মানে এই একটা ইনসিশন, এই একটা ইনসিশন, এই একটা ইনসিশন, এই একটা ইনসিশন, এগুলো ইনসিশন, আবার এই দিক দিয়েও ইনসিশন রয়েছে, তাই তো। কিন্তু এই ইনসিশন গুলো কিন্তু মিডরিব অব্দি টাচ করেনি, দ্যাট ইজ ওয়াই দ্য ল্যামিনা ইজ ইনট্যাক্ট, একদম আনডিভাইডেড রয়েছে। ফর এক্সাম্পল ম্যাঙ্গো, হিবিস্কাস, ম্যাপেল এদের ক্ষেত্রে। আর কম্পাউন্ড লিভস এর ক্ষেত্রে কি হবে, ইনসিশনস আর ডিপ অ্যান্ড রিচ আপ টু দ্য মিডরিব। মানে ধরো জিনিসটা এরকম ছিল,
এবার এই জিনিসটা এরকম ভাবে টাচ করে গেছে, মানে এই ইনসিশন গুলো মিডরিপটাকে এইভাবে টাচ করে গেছে, প্রত্যেকটা ইনসিশন এরকম ভাবে মিডরিপটাকে রিচ করে গেছে। তাহলে এটা আলটিমেটলি এখন কিরকম দেখতে লাগবে, জিনিসটা যদি এরকম হয়, এই একটা, এই একটা, এই একটা, এরকম দেখতে লাগবে না? তাহলে ল্যামিনা যেটা, সেটা কি ডিভাইডেড হয়ে গেছে নাকি আনডিভাইডেড রয়েছে? অবভিয়াসলি এটা ডিভাইডেড হয়ে গেছে, কারণ এই পুরোটা একটা ল্যামিনা, যেহেতু ইনসিশন গুলো মিডরিপকে টাচ করে গেছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ নাও ডিভাইডেড। তাহলে ফর্মিং নাম্বারস অফ লিফলেটস, এই প্রত্যেকটাকে আমরা বলতে পারি কিন্তু লিফলেটস। ঠিক আছে, দিজ আর কল্ড লিফলেটস। ঠিক আছে, লেখাটা বাজে হলো, এক সেকেন্ড। রাইট, buds are present in both the simple and compound leaves through though leaflets do not possess any bud. leaflets এর মধ্যে কোনো বাড থাকবে না, বাট সিম্পল আর কম্পাউন্ড লিভস এর মধ্যে বাড থাকবে। এবার এই কম্পাউন্ড লিভস কে আমরা আবার দুটো সাবডিভিশনে ভাগ করতে পারি, কিরকম? একটা হচ্ছে পিনেট আর একটা হচ্ছে পামেট। পিনেট কোনটাকে বলা হচ্ছে না, লিফলেটস অ্যারাইজ ফ্রম দ্য সাইডস অফ দ্য রেচিস অফ অর মিডরিপ, যেটা আমি এখানে করেছি, যে এই যে মিডরিপ, যেটাকে আমরা রেচিসও বলতে পারি, তার বোথ দ্য সাইডস এ লিফলেটস আর ফর্মড। এই টাইপ অফ যে ওরিয়েন্টেশন বা অ্যারেঞ্জমেন্ট, সেটাকে বলা হচ্ছে পিনেট কম্পাউন্ড লিফ। আরেকটা কি হতে পারে, পামেট, মানে অনেকটা হাতের পামের মতন। লিফলেটস অ্যারাইজ ফ্রম আ কমন পয়েন্ট অ্যাট দ্য টিপ অফ দ্য পিটিওল। তাহলে এটা যদি আমি পিটিওল মনে করি, লিফলেটস গুলো ধরো এইরকম ভাবে তৈরি হয়েছে। তাহলে এই একটা পুরো ল্যামিনা ছিল, সেটা ডিভাইডেড হয়ে গিয়ে লিফলেট হয়ে গেছে, কিন্তু সেটা পিটিওলের একদম টিপ থেকে একটা পয়েন্টেই কিন্তু সাজানো রয়েছে, মানে একটা পয়েন্টের মধ্যেই তাদের ডিস্ট্রিবিউশনটা রয়েছে, নট লাইক যে পুরো পিটিওলটা বা পুরো মিডরিপটা ধরে বা পুরো রেচিসটা ধরে। তাহলে এটাকে বলা হচ্ছে পামেট কম্পাউন্ড লিফ। লিফলেটস অ্যারাইজ ফ্রম আ কমন পয়েন্ট অ্যাট দ্য টিপ অফ দ্য পিটিওল, ফর এক্সাম্পল সিল্ক, কটন। রাইট, এবার আমরা চলে আসছি ফাইলোটেক্সিতে। ফাইলোট্যাক্সি কি? ফাইলোট্যাক্সি হচ্ছে প্যাটার্ন অফ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য লিভস অন দ্য স্টেম অর ব্রাঞ্চ। তাহলে লিভস ব্রাঞ্চের মধ্যে কিরকম ভাবে আছে, সেই অ্যারেঞ্জমেন্ট বা সেই প্যাটার্নটাকে বলা হচ্ছে কি ফাইলোট্যাক্সি। টাইপস এর মধ্যে কি কি আসছে? অল্টারনেট, অপোজিট অ্যান্ড হোল্ড। অল্টারনেট কোনটা? ধরো এটা যদি একটা স্টেম হয়, এখানে একটা লিভস তৈরি হচ্ছে, আবার এখানে একটা লিভস তৈরি হচ্ছে, আবার এখানে একটা লিভস তৈরি হচ্ছে, আবার এখানে একটা লিভস তৈরি হচ্ছে। তাহলে একটা নোড থেকে একটাই লিভস তৈরি হচ্ছে এবং অল্টারনেটিং ম্যানারে, রাইট লেফট এরকম করে। আ সিঙ্গেল লিফ অ্যারাইজেস অ্যাট ইচ নোড, একটা নোড থেকে একটাই লিফ তৈরি হয়েছে। ফর এক্সাম্পল চায়না রোজ, মাস্টার্ড, সানফ্লাওয়ার, এদের। অপোজিট কি হচ্ছে? এই একটা স্টেম রয়েছে, একটা নোড থেকে দুটো লিভস তৈরি হচ্ছে অ্যান্ড দে আর ইন অপোজিট ডিরেকশন। একটা নোড থেকে দুটো লিভস তৈরি হবে অ্যান্ড দে আর ইন অপোজিট ডিরেকশন। তাহলে এই একটা নোড, এখান থেকে রাইট লেফট দুটো। সিমিলারলি তার পরের যেটা নোড রয়েছে, রাইট লেফট দুটো, আর এই মাঝখানে জায়গাটাকে কি বলবে? ইন্টারনোড বলবো। টু লিভস অ্যারাইজ অ্যাট ইচ নোড অ্যান্ড ইন অপোজিট ডিরেকশন, ফর এক্সাম্পল গুয়াভা, ক্যালোট্রপিস, এগুলো। আর হোল যেটা, সেখানে দেখা যায় যে একটা নোড থেকে মোর দ্যান ওয়ান লিভস তৈরি হতে পারে, যার জন্য এটার একটা হোল লাইক একটা বেশ সুন্দর হোলের মতন একটা স্ট্রাকচার দেখা যায়। তাহলে মোর দ্যান টু লিভস অ্যারাইজ ফ্রম আ সিঙ্গল নোড, এখানে কিন্তু অপোজিট বা ওরকম কিছু না, একটা নোড থেকে মোর দ্যান টু লিভস অরিজিনেট করবে, ফর্মিং আ সার্কুলার রিং লাইক স্ট্রাকচার, যেটাকে আমরা হোল বলি। ফর এক্সাম্পল অ্যালস্টোনিয়া, নেরিয়াম, হাইড্রিলা, এরা। এই হাইড্রিলা প্লান্টটা খুব ইম্পর্টেন্ট। নাও দেয়ার আর সাম মডিফিকেশনস অফ লিভস। ফার্স্টেই আসছে কি লিফ টেন্ড্রিল, যেরকম আমরা স্টেম টেন্ড্রিলের ক্ষেত্রে পড়েছিলাম যে স্টেমের কিছুটা মডিফিকেশন হচ্ছে টেন্ড্রিলে, এখানে আমরা দেখবো কি লিফের মডিফিকেশন হচ্ছে ইনটু দ্য টেন্ড্রিল, বাট পারপাস ফাংশন একই। Leaves are modified into thread-like coiled structures. They help the weak plants to climb. For example, peas, glory lily, এগুলো। তাহলে
ফাংশনটা একই, বাট ওখানে ছিল স্টেমটা কনভার্টেড হচ্ছিল ইন্টু দ্য টেন্ড্রিল, আর এখানে হচ্ছে লিফ কনভার্টেড ইন্টু টেন্ড্রিলস। নেক্সট হচ্ছে লিফ স্পাইনস, এখানেও তাই স্পাইনস হয়ে যাবে, বাট ওখানে হয়েছিল ওখানে আমরা দেখেছিলাম মানে মেনলি পড়েছিলাম যে স্টেমের ফাংশনটা কি, এখানে আমরা লিফের ফাংশনটা দেখব। এন্টায়ার অর সাম পার্টস অফ দ্য লিফ মে বি মডিফাইড ইন্টু হার্ড রিজিড শার্প পয়েন্টেড স্ট্রাকচার, যেমন অপনচিয়া, বারবেরি, এগুলো। তো ওখানে আমরা মেনলি ফাইলোক্লেটটাকে ফোকাস করে পড়েছিলাম, যেহেতু আমরা স্টেম পড়ছিলাম, এখানে সেম জিনিস বাট আমরা লিফটাকে ফোকাস করে পড়ছি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ লিফ স্পাইন। নেক্সট আসছে লিফ ব্ল্যাডার, এরা হচ্ছে ইনসেক্টিভোরাস প্ল্যান্টস যাদের মধ্যে এই লিভস আর ডিভাইডেড ইন্টু সেগমেন্টস, প্রত্যেকটাকে বলা হচ্ছে কি এই যে ব্ল্যাডার। এবার এই ব্ল্যাডারের মধ্যে কিন্তু কোনো ইনসেক্ট যদি এন্টার করতে পারে, ওরা কিন্তু ডাইজেস্টেড হয়ে যাবে উইথ দ্য হেল্প অফ সাম এনজাইমস হুইচ আর প্রেজেন্ট উইদিন দেয়ার ব্ল্যাডার। তাহলে এই ব্ল্যাডার্স গুলো বা এই প্লান্টস গুলো দে আর কল্ড কার্নিভোরাস প্লান্টস বিকজ দে এক্সট্রাক্ট দেয়ার নিউট্রিশন ফ্রম সাম ইনসেক্টস, ফর এক্সাম্পল bladderwort, and there are some other insectivorous plants as well। তার মধ্যে একটা পড়ছে কি লিফ পিচার, যেটাকে আমরা পিচার প্লান্ট বলে বা ভেনাস ফ্লাই ট্র্যাপ বলে খুব জানি। কি হচ্ছে, লিভস আর মডিফাইড ইনটু পিচার্স ইন কার্নিভোরাস প্লান্টস, এই যে পিচারের একটা শেপ নিয়েছে, উপরে দেখো একটা লিডের মতন স্ট্রাকচার রয়েছে। এবার ব্যাপারটা কি হয়, কোনো একটা ইনসেক্ট যদি ঘুরতে ঘুরতে ধরো এরকম একটা জায়গায় চলে এলো, এবার তখন এই লিড যেটা আগে প্রথমে ওপেন করা থাকে, যেই ইনসেক্টটা এরকম একটা রিজিয়নে চলে আসে এই লিডটা কিন্তু বন্ধ হয়ে যায়। এবার যদি লিড বন্ধ নাও হয় বা একবার ধরো ইনসেক্টটা পড়ে গেল, ওকে আবার বেরিয়ে যেতে পারবে? মোস্ট অফ দ্য কেসেস না। কেন? কারণ এদের ইনার সারফেসে হেয়ারি স্ট্রাকচার থাকে যারা ডাউনওয়ার্ডস ডিরেকশনে থাকছে, মানে এর ইনার সারফেসে কিছু হেয়ার লাইক প্রজেকশনস থাকে যারা ডাউনওয়ার্ডস এরকম ভাবে নিচের দিকে থাকে। এবার যদি ইনসেক্টটা উপরের দিকে উঠতেও চায়, এই হেয়ার লাইক প্রজেকশন গুলো কিন্তু ওকে রেজিস্ট করবে উপর দিকে উঠতে, ও আর উঠতে পারবে না। আলটিমেটলি লিডটা বন্ধ হয়ে গেলে ওর মধ্যে কিছু এনজাইমেটিক রিয়াকশনস হবে এবং ইনসেক্টটা তো মারা যাবে, কিন্তু ইনসেক্টের যে নিউট্রিশনটা সেটা এই প্লান্টটা নিয়ে নেবে। লিড ইজ প্রেজেন্ট অ্যাট দ্য আপার এন্ড, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আছে, এখানে একটা আছে, ফর এক্সাম্পল ভেনাস ফ্লাই ট্র্যাপ, পিচার প্লান্ট, এরা। নেক্সট আসছে কি ফাইলোড। ফাইলোডের ক্ষেত্রে কি হয়, লিভস গেট ডিজেনারেটেড বাট দেয়ার পিটিওলস এক্সপ্যান্ড ফর্মিং আ লিফ লাইক স্ট্রাকচার। এইগুলো কিন্তু তাদের পিটিওলস গুলো, লিফটা আলটিমেটলি ডিজেনারেট করে গেছে, বাট এটা তো তাদের ব্রাঞ্চ ছিল, তো আলটিমেটলি তাদের পিটিওলস যেটা যেটা আলটিমেটলি ওই লিফটাকে ব্রাঞ্চ বা স্টেমের সাথে কানেক্ট করে রেখেছিল, তারাই কিছুটা সোয়ালো করে গিয়ে একটা লিফ লাইক অ্যাপিয়ারেন্স নিয়েছে, যেটা আমরা দেখতে মনে করছি, যে দেখে মনে করছি এটা হয়তো লিফটাই, বাট ইট ইজ নট দ্য লিফ। they carry out the process of photosynthesis, for example acacia। নেক্সট হচ্ছে লিফ বাড, যেটা আমরা কিছু কিছু প্লান্টসের লিফের মধ্যে দেখতে পাই যে একদম মার্জিনসে কিছু বাড লাইক স্ট্রাকচার বা বার্ডস প্রেজেন্ট থাকে, এরা কিন্তু ভেজিটেটিভ প্রোপাগেশনে হেল্প করে। ফর এক্সাম্পল ব্রায়োফাইলাম, কি হচ্ছে, অ্যাডভান্টেজিয়াস বার্ডস আর ফর্মড অ্যালং দ্য মার্জিন অফ দ্য লিভস, দিস বার্ডস ডেভেলপ রুট and detach from the leaves after becoming matured, giving rise to new plant। তাহলে এখান থেকে দেখো ছোট ছোট একদম রুটস তৈরি হয়েছে, এই যে রুটস তৈরি হয়েছে। আলটিমেটলি আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম দে গেট ডিটাচড ফ্রম দ্য লিফ এবং একটা নতুন ম্যাচিওর্ড প্লান্টে তারা নিজেদেরকে কনভার্ট করতে পারে, ফর এক্সাম্পল ব্রায়োফাইলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স টার্মটা আসছে যে একটা প্লান্টসের মধ্যে ফ্লাওয়ারের অ্যারেঞ্জমেন্টটা কিরকম হচ্ছে সেটার ওপর ডিপেন্ড করে, মানে এই ইনফ্লোরেসেন্স বলাই হচ্ছে যে অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স অন দ্য ফ্লোরাল অ্যাক্সিস। এবার এই ইনফ্লোরেসেন্সের ওপর ডিপেন্ড করে ফ্লাওয়ারকে আমরা মেইনলি দুটো টাইপে ডিভাইড করতে পারি। নাম্বার ওয়ান ইজ রেসমোস, নাম্বার টু ইজ সাইমোস। রেসমোস কোনটাকে বলা হচ্ছে না, মেইন অ্যাক্সিস কন্টিনিউস টু গ্রো, এইটা যদি আমরা দেখি, এটা যদি আমরা দেখি মেন অ্যাক্সিসটা কিন্তু
গ্রো করতে মানে গ্রো করবেই। একদম মেইন অ্যাক্সিসের টিপে কিন্তু কোনো রকম ফ্লাওয়ার ফর্মেশন হবে না, মেইন অ্যাক্সিসটা গ্রো করবে। ফ্লাওয়ার্স আর বোর্ন ল্যাটেরালি ইন অ্যান অ্যাক্রোপেটাল সাকসেশন। এই অ্যাক্রোপেটাল সাকসেশন মানে কি, বেসের দিকে বা নিচের দিকে ওল্ডার ফ্লাওয়ার্স গুলো থাকবে, আর যেগুলো নিউয়ার ফ্লাওয়ার্স সেগুলো উপরের দিকে তৈরি হবে, টুয়ার্ডস দ্য অ্যাপেক্স বলতে পারি, ওই জন্য অ্যাক্রোপেটাল। তাহলে নিচের দিকে রয়েছে ওল্ডার ফ্লাওয়ার্স, উপরের দিকে নিউয়ার ফ্লাওয়ার্স, তো এদেরকে বলা হচ্ছে অ্যাক্রোপেটাল সাকসেশন। আর এরা কিন্তু ল্যাটেরালি তৈরি হয়েছে। অ্যাপেক্সটা কিন্তু দেখে হয়তো এটা বোঝা যাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি অ্যাপেক্সে কিন্তু কোনো ফ্লাওয়ার তৈরি হবে না, এটা গ্রো করতে থাকবে। বাট ইন কেস অফ সাইমোসে কি হয়, মেন অ্যাক্সিস টার্মিনেটস ইন আ ফ্লাওয়ার। এটা যদি দেখো, মেন অ্যাক্সিসটা কিন্তু একদম টার্মিনেট করে গেছে, একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে, একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে, একটা ফ্লাওয়ার। আর এদের ক্ষেত্রে কিন্তু বেসিপেটাল অর্ডার দেখা যায়, মানে কি টুয়ার্ডস দ্য বেস ফ্লাওয়ারটা ফর্ম করতে থাকে, মানে নিউয়ার ফ্লাওয়ার্স সেগুলো টুয়ার্ডস দ্য বেস তৈরি হবে, আর ওল্ডার ফ্লাওয়ার্স সেগুলো টুয়ার্ডস দ্য অ্যাপেক্স তৈরি হবে। তাই জন্য বেসিপেটাল মানে নিউয়ার ফ্লাওয়ার্স, নতুন ফ্লাওয়ার্স গুলো বেসের দিকে তৈরি হবে, দ্যাট ইজ ওয়াই বেসিপেটাল অর্ডার এরা মেনটেন করে। আর তাহলে যদি অ্যাপেক্সে যদি ফ্লাওয়ার ফর্ম করে যায় তো এদের লিমিটেড গ্রোথ দেখা যায়, ফর এক্সাম্পল বোগেনভিলে, ক্যালোট্রপিস এগুলো। আচ্ছা, এবার যদি আমরা ফ্লাওয়ারের একটু পার্ট দেখে নিই, আজকে জাস্ট ফ্লাওয়ারের পার্ট কিছুটা স্টার্ট করব, নেক্সট ডে ফ্লাওয়ারের পুরো ডিটেলড ডিসকাশন থাকবে। মডিফাইড ডোয়ার্ফ শুট ইন উইচ ইন্টারনোডস ডু নট ইলংগেট। তাহলে এটা তো একটা শুট সিস্টেমেরই পার্ট, আমরা তো জানি, যেখানে ইন্টার নোডস যেগুলো সেগুলো ইলংগেট করে না। ইট ইজ দ্য রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য অ্যাঞ্জিওস্পার্ম, যেটা আমরা একদম প্রথমে শুরু করেছি। ইট হ্যাজ 4 হোলস, তার মধ্যে দুটো হচ্ছে এসেনশিয়াল আর দুটো হচ্ছে নন এসেনশিয়াল, বা যেটাকে আমরা অ্যাক্সেসরি অর্গ্যানসও বলতে পারি। ক্যালিক্স অ্যান্ড কোরোলা, দিজ আর অ্যাক্সেসরি অর্গ্যানস অর নন এসেনশিয়াল পার্টস, আর অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম, দিজ আর মেইন রিপ্রোডাক্টিভ অর্গ্যানস অর এসেনশিয়াল পার্টস। ইন সাম ফ্লাওয়ার্স ক্যালিক্স অ্যান্ড কোরোলা আর নট ডিস্টিংক্ট। ক্যালিক্স আর কোরোলা যখন আমরা পড়বো দেখবো, ক্যালিক্স হচ্ছে অ্যাকচুয়ালি তোমার একদম নিচের যে লিফ লাইক স্ট্রাকচার সেটা, আর কোরোলা হচ্ছে পেটালস যে জায়গাটাকে তৈরি করে, দ্যাট ইজ কল্ড কোরোলা। অনেক সময় এগুলো ফিউজড হয়ে যায়, এই দুটো পার্ট ফিউজড হয়ে যায়। এই ফিউশনের যে পার্টটা দ্যাট ইজ কল্ড পেরিয়ান, যেটা কিছু কিছু প্লান্টসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। টাইপস, প্রেজেন্স অফ বোথ অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম যদি থাকে একটা ফ্লাওয়ারের মধ্যেই, both male reproductive part that is called androecium and female reproductive part that is called gynoecium যদি একটা ফ্লাওয়ারের মধ্যেই প্রেজেন্ট থাকে, in that case it will be called bisexual flower। যদি যে কোনো একটা প্রেজেন্ট থাকে either androecium or gynoecium, সেটাকে আমরা as a whole বলতে পারি ইউনিসেক্সুয়াল। এবার এই ইউনিসেক্সুয়ালের আবার ভাগ কি, যদি শুধু স্ট্যামেন which is the part of androecium, যদি শুধু স্ট্যামেন প্রেজেন্ট থাকে it is staminate flower, আর যদি pistil which is the part of gynoecium, যদি শুধু pistil present থাকে that is pistillate flower। absence of both stamen and pistil যদি কোনোটাই না থাকে that is neuter, মানে কোনো রকমই সেক্সুয়ালিটি তার মধ্যে থাকছে না। ওকে, এবার আসছে টাইপস এটা কিসের উপর বেস করে না, নাম্বার অফ ফ্লোরাল পার্টস। একটা হচ্ছে ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্টামেরাস। ট্রাই মানে নাম্বার 3, টেট্রা মানে নাম্বার 4, আর পেন্টা মানে হচ্ছে নাম্বার 5। ট্রাই হচ্ছে যেখানে এই যে আমরা পার্টস গুলো যে পড়লাম, ক্যালিক্স, কোরোলা, এই পার্টস গুলো তিনটে তিনটে করে থাকবে, মানে আমরা এরকম বলতে পারি এটা এটা এটা, এইটা একটা থাকছে, এইটা একটা থাকছে, এইটা একটা থাকছে, মানে তিনটে পার্টস নিয়ে একটা ফ্লাওয়ার তৈরি হচ্ছে। এটা হলো কি ট্রাইমেরাস। আচ্ছা, টেট্রামেরা, এবার এটা আমরা পেটালসটা বুঝতে পারছি, বাট ক্যালিক্স সেম হবে, কোরোলা হচ্ছে এই পুরো পেটালসের পার্টটাকেই কোরোলা বলছে, তো আমরা পেটালস দিয়ে এটাকে বোঝাচ্ছি, বাট ক্যালিক্সও দেখবো তিনটেই রয়েছে, 3 রয়েছে নাম্বারসে। টেট্রামেরাস কোনটাকে বলবো, যখন 4 পেটালস বা 4 ক্যালিক্স এগুলো থাকবে। তাহলে 1 2 3 4, 1 2 3 4, তাহলে এটা হয়ে গেল কি সিমিলারলি টেট্রামেরাস। আর পেন্টামেরাস কোনটা হবে, 1 2 3 4 5, তাহলে এখানে 5টা থাকছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড পেন্টামেরাস। এবার আসছে সিমেট্রি। সিমেট্রি কি,
একটা হতে পারে অ্যাক্টিনোমরফিক, নাম্বার 2 ইজ জাইগোমরফিক, নাম্বার 3 ইজ অ্যাসিমেট্রিক্যাল। অ্যাক্টিনোমরফিক কোনটা? ফ্লাওয়ার্স ক্যান বি ডিভাইডেড ইনটু টু ইকুয়াল হাফস। আচ্ছা, আগে যদি আমি অ্যাসিমেট্রিক্যালটা বলে নিই, ফ্লাওয়ার ক্যান নট বি ডিভাইডেড ইনটু ইকুয়াল হাফস, মানে এমন একটা ফ্লাওয়ার দ্যাট ইজ নট ডিভাইডেড অর দ্যাট ক্যান নট বি ডিভাইডেড ইনটু ইকুয়াল হাফস, সেটা হয়ে গেল অ্যাসিমেট্রিক্যাল। এবার সিমেট্রিক্যাল মানে হচ্ছে যেখানে ফ্লাওয়ার ক্যান বি ডিভাইডেড ইনটু টু ইকুয়াল হাফস। এবার এই সিমেট্রিক্যালের মধ্যে আবার টাইপস হতে পারে। ফার্স্টে আসছে কি অ্যাক্টিনোমরফিক, যেখানে ফ্লাওয়ার ক্যান বি ডিভাইডেড ইনটু টু ইকুয়াল হাফস থ্রু এনি ভার্টিক্যাল প্লেন পাসিং থ্রু দ্য সেন্টার। ফর এক্সাম্পল আমরা যদি এটা বলি যে, এবার যদিও এটা মানে ইকুয়াল হয়নি, বাট অ্যাকচুয়ালি যদি ইকুয়াল হয় আমরা এইভাবে ডিভাইড করতে পারি, আচ্ছা এইভাবে ডিভাইড করতে পারি, এইভাবে ডিভাইড করতে পারি, তাই তো। তো দিজ আর কল্ড অ্যাক্টিনোমরফিক। মাস্টার্ড, দাতুরা, চিলি এগুলো। জাইগোমরফিক, ফ্লাওয়ার ক্যান বি ডিভাইডেড ইনটু টু ইকুয়াল হাফস অনলি ইন ওয়ান পার্টিকুলার ভার্টিক্যাল প্লেন। তাহলে যে কোনো একটা ভার্টিক্যাল প্লেন দিয়েই সেটাকে ডিভাইড করতে পারবো। মানে ধরো আমি এইটাকে যদি ডিভাইড করি, আমি যদি এইভাবে ডিভাইড করতাম হতো না, আমি এইভাবে ডিভাইড করলে হতো না, এইভাবে ডিভাইড করলেও হতো না, তাহলে আমি একটা ভার্টিক্যাল প্লেন দিয়েই এটাকে টু ইকুয়াল হাফসে ডিভাইড করতে পারছি। দিস ইজ কল্ড জাইগোমরফিক। ফর এক্সাম্পল ক্যাসিয়া, গুলমোহর এগুলো। আচ্ছা, এবার টাইপস হচ্ছে কি পজিশন অফ ক্যালিক্স, কোরোলা অ্যান্ড অ্যান্ড্রোসিয়াম। ক্যালিক্স, কোরোলা, এটাকে বলা হচ্ছে ক্যালিক্স, এটা হচ্ছে কোরোলা, আর এটা হচ্ছে গাইনোসিয়ামের পার্ট, আর এটা হচ্ছে অ্যান্ড্রোসিয়ামের পার্ট। ঠিক আছে, আমি যদি একটু লিখে দিই, এটা হচ্ছে অ্যান্ড্রোসিয়ামের পার্ট, এটা হচ্ছে কোরোলার পার্ট, এটা হচ্ছে ক্যালিক্সের পার্ট, আর এটা হচ্ছে গাইনোসিয়ামের পার্ট। ঠিক আছে, তাহলে এদের পজিশনের ওপর ডিপেন্ড করে তিনটে টাইপস আছে। কি কি? হাইপোগাইনাস, এপিগাইনাস, পেরিগাইনাস। হাইপোগাইনাস মানে এখানে কিন্তু মেনলি আমরা গাইনোসিয়ামের পজিশনটাকে মেনলি প্রায়োরিটি দিয়ে পুরো ডিভিশনটা করব। হাইপোগাইনাস হচ্ছে ওভারি অকুপাইজ দ্য হাইয়েস্ট পজিশন অ্যান্ড বিকামস সুপিরিয়র টু আদার ফ্লোরাল পার্টস। এখানে যদি আমরা দেখি, দিস ইজ দ্য ওভারি, এটা হচ্ছে ওভারি, এর উপরে যে সরু ফিলামেন্ট লাইক স্ট্রাকচার, দিস ইজ স্টাইলি, আর এটা হচ্ছে গিয়ে ছোট্ট বালবাস স্ট্রাকচার, দিস ইজ দ্য স্টিগমা। তো এটা আমরা ডিটেলে পড়বো। বাট এই যে ওভারিটা, সেটা কিন্তু আদার ফ্লোরাল পার্টস, মানে কি এই যে ক্যালিক্স রয়েছে, বা এখান থেকে যে পেটালস যেখান থেকে স্টার্ট হয়েছে সেটার থেকে, বা অ্যান্ড্রোসিয়াম যেখান থেকে স্টার্ট হয়েছে সেটার থেকে, সবার থেকে কিন্তু ওভারিটা একটু, বা সবার থেকে ওভারিটা হাইয়েস্ট পজিশনে সিচুয়েটেড রয়েছে, কারণ ক্যালিক্স নিচে রয়েছে, পেটালস নিচে রয়েছে, অ্যান্ড্রোসিয়ামও নিচে রয়েছে। সবার থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে কি? গাইনোসিয়াম। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড হাইপোগাইনাস। এটা হাইয়েস্ট পজিশনে থাকবে কে? ওভারিটা, অ্যান্ড ইট উইল বি দ্য সুপিরিয়র টু আদার ফ্লোরাল পার্টস। ফর এক্সাম্পল মাস্টার্ড, চায়না রোজ, ব্রিঞ্জাল এদের ক্ষেত্রে। এপিগাইনাসে কি হবে? এপিগাইনাসে যেটা হবে, ওভারিটা সবার নিচে থাকবে। তাহলে এই যে ক্যালিক্সটা ওভারির উপরে রয়েছে, পেটালস বা কোরোলার পার্টটা ওভারির ওপর থেকে স্টার্ট হয়েছে, অ্যান্ড্রোসিয়াম এখান থেকে স্টার্ট হয়েছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, অ্যান্ড্রোসিয়াম এখান থেকে স্টার্ট হয়েছে, তাহলে ওভারির উপরে রয়েছে। তাহলে এখানে দেখা যায় কি, যে ওভারিটা সবার থেকে নিচে রয়েছে। দ্য মার্জিন অফ দ্য থ্যালামাস গ্রোজ আপওয়ার্ড। এই যে মার্জিনটা, মানে এটা হচ্ছে থ্যালামাস, এই যেখানে ছোট ছোট গোল গোল রয়েছে, দিস আর দ্য ওভিউলস। এই ওভিউলসকে যে কভার করে রেখেছে, দিস ইজ দ্য ওভারি। আর ওভারির বাইরে যে কভারিংটা, দিস ইজ দ্য থ্যালামাস। এই থ্যালামাসের মার্জিনটাই কিন্তু একদম আপওয়ার্ড অব্দি গ্রো করে গেছে, এনক্লোজিং দ্য ওভারি অ্যান্ড গেটিং ফিউজড উইথ ইট। একদম ফিউজড করে গেছে, দেখতেই পাচ্ছি ওভারির সাথে ফিউশন রয়েছে। আদার ফ্লোরাল পার্টস অ্যারাইজ অ্যাবাভ দ্য ওভারি। প্রত্যেকটা পার্ট ওভারির উপরে তৈরি হয়েছে। ইট ইজ ইনফেরিয়ার, কে? ওভারি, ইট ইজ ইনফেরিয়ার টু আদার পার্টস, সবার থেকে নিচেও রয়েছে। ফর এক্সাম্পল কিউকাম্বার, গুয়াভা এরা। আর পেরিগাইনাস হচ্ছে যেখানে এটা মিডল পজিশনে থাকবে। ওভারি ইজ সিচুয়েটেড অ্যাট দ্য সেন্টার অ্যান্ড আদার ফ্লোরাল পার্টস আর লোকেটেড অ্যাট দ্য রিম অফ দ্য থ্যালামাস অ্যাট দ্য সেম লেভেল। তাহলে এই হচ্ছে এই ডার্ক গ্রিন কালার যেটা, দিস ইজ দ্য থ্যালামাস, এটা হচ্ছে ওভারি। তাহলে ওভারি একদম সেন্টারে রয়েছে, থ্যালামাসটা ফিউজড পুরোপুরি নেই, বাট ওকে কভার করে রেখেছে। আর এই যে বাকি যে পার্টসগুলো, তারা কিন্তু এই থ্যালামাসের
থেকে তোমার অরিজিনেট করেছে, এই রিম থেকে অরিজিনেট করেছে। এই যে অ্যান্ড্রোসিয়াম, এটা হচ্ছে করোলার পার্টটা, বাট এটা কিন্তু একদম সেন্টারে, মানে ওভারিটা একদম সেন্টারে রয়েছে, একদম নিচের দিকে নেই। তাহলে ওভারি ইজ কনসিডার্ড অ্যাজ হাফ ইনফেরিয়ার, পুরোপুরি ইনফেরিয়ার না, হাফ ইনফেরিয়ার। ফর এক্সাম্পল প্লাম, রোজ, এরা। তাহলে এটা গেল কিসের উপর ডিপেন্ড করে না, পজিশন অফ দ্য ফ্লোরাল পার্টস। নেক্সট এবার আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি, পেডিসেল। তার উপর ডিপেন্ড করে দুটো টাইপস হতে পারে, আর ব্র্যাক্ট বা হাইপোফিলের উপর হিপসোফিলের উপর ডিপেন্ড করে দুটো টাইপ হতে পারে। পেডিসেল যেটা আমরা বললাম যে স্টক কানেক্টিং দ্য ফ্লাওয়ার টু দ্য স্টেম, যদি পেডিসেল থাকে তাকে আমরা বলতে পারি পেডিসিলেট, আর যদি না থাকে তাকে আমরা বলতে পারি সেজাইল, পেডিসেল যদি না থাকে। আর ব্র্যাক্ট বা হিপসোফিল উইচ ইজ দ্য স্মল লিফ লাইক স্ট্রাকচার গ্রোয়িং ইন দ্য অ্যাক্সিল অফ দ্য ফ্লাওয়ার। অ্যাক্সিল কোনটাকে বলবো না, এই যে স্টেম, সেখান থেকে যে এই যে লিফটা যেটা তৈরি হয়েছে, এই যে জায়গাটা, এটাকে আমরা অ্যাক্সিল বলতে পারি। ঠিক আছে, তাহলে স্মল লিফ লাইক স্ট্রাকচার গ্রোয়িং ইন দ্য অ্যাক্সিল অফ দ্য পেডিসেল, অ্যাক্সিলের এখানে যদি কোনো লিফ লাইক স্ট্রাকচার থাকে সেটাকে আমরা বলতে পারি ব্র্যাক্ট বা হিপসোফিল। যদি এটা থাকে ব্র্যাক্ট বা হিপসোফিল, তাকে আমরা বলতে পারি ব্র্যাক্টিয়েট। আর যদি এটা না থাকে ব্র্যাক্ট বা হিপসোফিল মানে লিফ লাইক স্ট্রাকচার ইন দ্য অ্যাক্সিল, তাকে আমরা বলতে পারি ই ব্র্যাক্টিয়েট। বোঝা গেল? তো এটাই আমাদের আজকের ডিসকাশন ছিল, যেখানে আমরা কি কি দেখলাম, দেখলাম রুটস, তার স্ট্রাকচার, তার মডিফিকেশনস, এবং মডিফিকেশনসও কিন্তু অনেকগুলো বেসের ওপর ডিপেন্ড করে হতে পারে। নেক্সট আমরা স্টেমের পার্টটা দেখলাম, তার কিছু মডিফিকেশন দেখলাম, লিভসের স্ট্রাকচার দেখলাম, তার মডিফিকেশনস দেখলাম, এবং ফ্লাওয়ারের কিছুটা পার্ট জাস্ট স্টার্ট করেছি যে কি কিভাবে তাদেরকে আমরা ডিভাইড করতে, মানে ডিভিশন করতে পারি ফ্লাওয়ারকে। তো এর পরের ক্লাসে আমাদের মেইনলি কিন্তু ফ্লাওয়ার এবং তার আরো কিছু ডিটেইলিংস থাকবে। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো কনফিউশন থাকে প্লিজ ডু লেট মি নো, যাতে সেটা আমি ক্লিয়ার আউট করে দিতে পারি। নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আসছে, নেক্সট পার্ট 2 নিয়ে। ততদিন থ্যাংক ইউ, খুব ভালো থেকো সবাই।